আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের ভার্সিটি ক রিটেন স্পেশাল ক্লাসে। এবং আজকে আমরা ফিজিক্সের পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের অধ্যায় নাম্বার 7 পদার্থের গাঠনিক ধর্ম বা স্ট্রাকচারাল প্রপার্টিজ অফ ম্যাটার, সেখান থেকে কিছু রিটেন প্রশ্ন দেখার চেষ্টা করব। চলো শুরুতে হচ্ছে আমরা একটু অ্যানালাইসিসটা আগে দেখি। আমাদের অ্যানালাইসিস কি বলে, দৈর্ঘ্য পীড়ন, বিকৃতি এবং ইয়ং গুণাঙ্ক, এখান থেকে 39 বার এমসিকিউ আসলেও এখন পর্যন্ত কিন্তু রিটেন আসতে সেভাবে দেখা যায় নাই। আয়তন পরিবর্তন, বিকৃতি, এখান থেকেও কোনো রিটেন নাই। দৃঢ়তার গুণাঙ্ক, কৃতকাজ, পয়জন এবং বিবিধ, এখান থেকে কিন্তু মোটামুটি রিটেন নাই। সো এই চ্যাপ্টার থেকে সুসংবাদ হচ্ছে আমাদের এই চ্যাপ্টার থেকে রিটেন সাধারণত হতে দেখা যায় নাই লাস্ট 5-10 বছরে। কিন্তু যেহেতু আমাদের হচ্ছে রিস্ক নেওয়া যাবে না, সো সবগুলো চ্যাপ্টারেরই আমাদের রিটেন প্রশ্ন কিছু দেখে রাখতে হবে। সো ইন্ডিভিজুয়ালি সবগুলো টাইপ ধরে ধরে আমরা একটু রিটেনগুলো দেখে রাখবো, সো দ্যাট আমাদের প্র্যাকটিস হয়ে থাকলো, পরীক্ষায় আসলেও না আসলে নাই। আচ্ছা, তাহলে দৈর্ঘ্য পীড়ন, বিকৃতি আর ইয়ং গুণাঙ্ক, এখান থেকে একটু ম্যাথ দেখি। ফর্মুলাগুলো আশা করি সবাই জানছো। একটা তারের দৈর্ঘ্য দেওয়া আছে 3 মিটার, তাহলে ক্যাপিটাল এল বলে দেওয়া আছে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলে দেওয়া আছে 2 মিলিমিটার স্কোয়ার। সো এটাকে হচ্ছে আমাদের কনভার্ট করতে হবে। এখন মিলিমিটার স্কোয়ার, মিলিমিটারকে মিটারে কনভার্ট করতে হলে 10⁻³ আর মিলিমিটার স্কোয়ারকে মিটারে কনভার্ট করতে হলে 10⁻⁻6 মিটার স্কোয়ার। তাহলে এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ। আর অসহ পীড়নের কথা বলে দেওয়া আছে হচ্ছে 1.45 10⁸ নিউটন পার মিটার স্কোয়ার। আমাকে বলেছে তারটির অসহ ভর বের করতে হবে। ঠিক আছে, তাহলে অসহ পীড়ন এইটা হচ্ছে কি আমাদের F/A। এইটাকে যদি আমরা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা এ দিয়ে গুণ করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা পেয়ে যাব হচ্ছে গিয়ে এফ, মানে হচ্ছে অসহ ওজন, সেটা পেয়ে যাব। আমাদের জি এর ভ্যালু বলে দিয়েছে 10, তাহলে আমার জন্য আরো ইজি হয়ে গেল অঙ্কটা করা। আমরা হচ্ছে গিয়ে শুরুতে বের করে নিব যে অসহ ওজন কিভাবে করে মানটা কত আসে বা কিভাবে করে ফাইন্ড আউট করতে হয়। তাহলে অসহ ওজন এটার ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে অসহ পীড়ন মানে F/A, সেই অসহ পীড়নকে আমরা হচ্ছে গিয়ে এ দিয়ে গুণ করে দিব, মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়ে গুণ করে দিব আর কি। তাহলে এটাকে আমাদের মাল্টিপ্লাই করতে হবে হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়ে। আচ্ছা, তাহলে অসহ পীড়নের ভ্যালু তুমি অলরেডি জানো। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে এখান থেকে অসহ ওজনকে কি লিখতে পারি, অসহ ওজনকে লিখতে পারি হচ্ছে গিয়ে ডব্লিউ। অসহ পীড়ন যেটা, সেটার ভ্যালু বলে দেওয়া আছে 1.45 × 10⁸। আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা কনভার্ট করে নিছি 2 × 10⁻⁻6। তাহলে 1.45কে 2 দিয়ে একটু মাল্টিপ্লাই করে নেই, তাহলে এখান থেকে আসবে হচ্ছে 5 দুগুণে 10, 0 হাতের 1, 4 দুগুণে 8 আর 1 এর 9, আর হচ্ছে গিয়ে 2 × 1, 2 × 1 হচ্ছে 2, তাহলে এখান থেকে আসতেছে 2.90। তাহলে আমাদের রেজাল্টে 2.9 লিখলেই হয়। 2.9 10⁻8 - 6, 8 - 6 হচ্ছে গিয়ে 10 স্কোয়ার। ঠিক আছে, 10 স্কোয়ার। তাহলে 2.9কে আমরা লিখতে পারি হচ্ছে 29/9, আর 10 স্কোয়ারকে আমরা লিখতে পারি হচ্ছে 100। তাহলে একটা 10 এখানে ক্যান্সেল আউট হয়ে যাবে, রেজাল্ট আসবে হচ্ছে গিয়ে 290। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, ডাব্লিউর ভ্যালুটা পেয়ে গেলাম হচ্ছে গিয়ে 290। ওজনকে কিভাবে লেখে, ওজনকে লেখে হচ্ছে গিয়ে ম্যাস মাল্টিপ্লাইড বাই জি, এমজি। তাহলে এটার জন্য রেজাল্ট আসতেছে আমার 290। সো এখান থেকে আমাকে বের করতে বলেছে ভর কত হবে, তাহলে ভরের ভ্যালু হবে হচ্ছে 290/10। তাহলে এখান থেকে আমার আসতেছে হচ্ছে 29। যেহেতু আমি সবগুলো অঙ্ক করার আগে সবাইকে মিটার, মিটার স্কোয়ার এগুলাতে কনভার্ট করে নিয়েছি, সো ইভেনচুয়ালি আমার এখান থেকে রেজাল্ট আসবে কত, 29 কেজি। বাস, দ্যাটস ইট। এখান থেকে ভ্যালুটা বসাই দিলে আমার রেজাল্ট চলে আসলো। নেক্সটে চলে যাই। এখানে বলেছে দুইটি ইস্পাত তারের দৈর্ঘ্য যথাক্রমে 1 মিটার এবং 2 মিটার। তাহলে এটা হচ্ছে আমাদের L2, এটা হচ্ছে L1, এবং ব্যাস বলে দেওয়া আছে ডি, এটা হচ্ছে 1 মিলিমিটার, মানে হচ্ছে 10⁻³ মিটার। এটা হচ্ছে আমরা D1 ধরলাম, আর আরেকটা হচ্ছে গিয়ে 2 মিলিমিটার, তাহলে এটা হচ্ছে আমরা D2 ধরলাম। এটার ভ্যালু হচ্ছে গিয়ে 2 × 10⁻³ মিটার। যদি তাদের উপর যথাক্রমে 40 নিউটন এবং 8 নিউটন বল প্রযুক্ত হয়, তাহলে এটা হচ্ছে F2, এটা হচ্ছে F1 প্রয়োগ করে টানা হয়, তাহলে তাদের প্রসারণের অনুপাত কত হবে। তাদের প্রসারণের অনুপাত বলতে বোঝানো হয়েছে L1 রেশিও L2, এই রেশিওটা অনুপাতটা কত হবে, এটা হচ্ছে গিয়ে ইভেনচুয়ালি আমাকে বের করতে বলেছে। দুইটাই ইস্পাতের তার, এবং ইস্পাতের তার বলে আমাদের ওয়াই গুলা কি হবে, ইস্পাতের জন্য ওয়াই হবে হচ্ছে সেম, স্টিল ওয়াই যেটা আছে সেই ওয়াইটা হচ্ছে এখান থেকে সেম আসবে আর কি।
তাহলে আমাদের প্রথম যে তারটা ছিল প্রথম তারের জন্য যে y1 আর দ্বিতীয় যে তার ছিল দ্বিতীয় তারের জন্য যে y2 এই দুইটাই ইভেন্চুয়ালি সেম আসবে। তাহলে y ইকুয়ালস টু fl ডিভাইডেড বাই al, তাহলে f1 l1 ডিভাইডেড বাই a, দুইটা তারের ইস্পাত দুইটা তারের ব্যাস বলে দেওয়া আছে, তাহলে এটার জন্য আসবে হচ্ছে a1, এখানে আসবে হচ্ছে l1, আর এখানে আসবে হচ্ছে গিয়ে f2 ক্যাপিটাল L2 ডিভাইডেড বাই a2 আর হচ্ছে গিয়ে স্মল l2। তাহলে এখন আমাদের এ যেটা আছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটাকে কনভার্ট করতে হবে f1 l1। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে পাই r স্কয়ার এবং রেডিয়াসকে আমরা আবার d/2 হোল স্কয়ার লিখতে পারি। তাহলে পাই এখান থেকে থাকবে হচ্ছে d1 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, তার সাথে মাল্টিপ্লাইড থাকবে l1, আর এখানে আমাদের থাকবে হচ্ছে গিয়ে f2 l2, a2 হচ্ছে গিয়ে পাই, এর জন্য এখান থেকে থাকবে হচ্ছে d2 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, মানে রেডিয়াসগুলোকে আমরা ব্যাস বাই 2 হোল স্কয়ার লিখছি, তার সাথে হচ্ছে এখানে আমার থাকবে হচ্ছে l2। তাহলে বোথ সাইড থেকে আমাদের পাই এবং এখানে d1 স্কয়ার ডিভাইডেড বাই 4 গুলো ক্যান্সেল আউট হয়ে যাবে, হয়ে গেলে আমাদের এইখান থেকে আসবে হচ্ছে গিয়ে f1 l1 ডিভাইডেড বাই d1 স্কয়ার মাল্টিপ্লাইড বাই স্মল l1, এই পাশে আসবে হচ্ছে গিয়ে f2 l2 ডিভাইডেড বাই d2 স্কয়ার ডিভাইডেড বাই d2 স্কয়ার মাল্টিপ্লাইড বাই স্মল l2। আমাকে বের করতে হবে l1 রেশিও l2 কত। তো l2 কে আমরা l1 এর এখানে নিয়ে যাই, নিয়ে গেলে আমাদের এই পাশে থাকবে উপরে l2, নিচে থাকবে হচ্ছে l1, l2 নিচে আমরা l1 কে রেখে দিলাম, বাকি সবাইকে আমরা এই পাশে নিয়ে আসি। তাহলে এই পাশে আমাদের আছে হচ্ছে গিয়ে f2, তার সাথে আছে হচ্ছে l2, তার সাথে হচ্ছে d1 হোল স্কয়ার এখানে এসে মাল্টিপ্লাইড হবে, আর এই পাশে আমাদের নিচে ছিল হচ্ছে গিয়ে d2 হোল স্কয়ার, l2টাকে এখানে নিয়ে আসলাম, সো f1 l1 সবাই চলে আসবে হচ্ছে নিচে। তুমি সবগুলার মান জানো, সুন্দর করে মানগুলা বসাও। f2 এর ভ্যালু হচ্ছে 8 নিউটন, l2 এর ভ্যালু হচ্ছে 2 মিটার, d1 হচ্ছে ব্যাস, এটার ভ্যালু হচ্ছে 10 টু দি পাওয়ার -3, এটাকে করতে হবে স্কয়ার, নিচে হচ্ছে d2 স্কয়ার, d2 হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3, এইটাকে করতে হবে স্কয়ার, মাল্টিপ্লাইড বাই f1 l1, f1 এর ভ্যালু হচ্ছে 40 আর l1 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এটার ভ্যালু হচ্ছে 40, এটার ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার ভ্যালুগুলা। এখন সুন্দর মতো এখানে ক্যালকুলেশন করতে হবে। 8 ইন্টু 2 এখানে হচ্ছে গিয়ে আমার 16 আছে, ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু 2 -6, আর নিচে বসতেছে হচ্ছে 4 মাল্টিপ্লাইড বাই 10 টু দি পাওয়ার -6 স্কয়ার হওয়ার পরে তার সাথে মাল্টিপ্লাইড হচ্ছে এখানে 40। ঠিক আছে, তাহলে এখান থেকে সুন্দর মতো ক্যালকুলেশন করে একটু কাটাকাটি করে নেই। 16কে 4 দিয়ে কাটাকাটি করা যায় 4, আবার 4কে 40 দিয়ে কাটাকাটি করা যায় 10, তাহলে এখান থেকে আমাদের রেজাল্ট আসতেছে হচ্ছে 10 টু দি পাওয়ার -6, এইখান থেকে 10 টু দি পাওয়ার -6 একটা উপরে চলে আসবে, সো অথবা 10 টু দি পাওয়ার -6 কাটাকাটি করা যায়, তাহলে আমার রেজাল্ট আসবে হচ্ছে কি 1/10, সোজা কথায় রেজাল্ট আসবে হচ্ছে আমার 1 ডিভাইডেড বাই 10, 10 টু দি পাওয়ার -6 এগুলো সব ক্যান্সেল আউট হয়ে যাবে, আর 16/4 হচ্ছে 4, আবার 4 দিয়ে 40কে ভাগ করলে আসবে হচ্ছে 4 × 10 = 40, সো 1/10 আসে। তাহলে এইখান থেকে বুঝতেই পারছো আমাদের কোশ্চেনে জিজ্ঞেস করছে L1 আর L2 রেশিও, তাহলে L2 ডিভাইডেড বাই L1 যদি 1/10 হয়, তাহলে L1 ডিভাইডেড বাই L2 কি হবে? L1/L2 হবে হচ্ছে 10, তাহলে L1 রেশিও L2, এটার জন্য আমাদের রেজাল্ট আসবে হচ্ছে গিয়ে 10:1, শেষ। ঠিক আছে, এটাই হচ্ছে আমাকে ইভেন্চুয়ালি ক্যালকুলেশন করে বের করতে বলছে। আচ্ছা, নেক্সটে চলে যাই। নেক্সটে বলছে সমান দৈর্ঘ্যের, তার মানে প্রথমেই বলে দিয়েছে হচ্ছে ক্যাপিটাল L সেম, দুটি ভিন্ন পদার্থের তারের দৈর্ঘ্য বরাবর সমান বল প্রয়োগ করা হলো, তাহলে বলের মান সমান, F1 আর F2 সেম, সমান দৈর্ঘ্যের মানে L1 আর L2 সেম, দুটি ভিন্ন পদার্থ হওয়ায় Y1 আর Y2 কিন্তু সেম না, সো অবভিয়াসলি দ্বিতীয় তারটির প্রথমটির আড়াই গুণ প্রসারিত হলো, দ্বিতীয় তারটির প্রথমটির আড়াই গুণ প্রসারিত হওয়া মানে হচ্ছে গিয়ে L2 যেটা, সেটা হচ্ছে আসবে 2.5 L1, তার দুটির ইয়ং গুণাঙ্ক যথাক্রমে এইটা একটা Y1 এবং এটা একটা সিরিয়ালি দেওয়া আছে Y2, তো এদের ব্যাসের অনুপাত কত হবে এটা হচ্ছে গিয়ে বের করতে বলছে। তাহলে ব্যাসের অনুপাত মানে D1 রেশিও D2, এটা কত আসবে, এটা হচ্ছে আমাকে ইভেন্চুয়ালি ফাইন্ড আউট করতে হবে আর কি। ঠিক আছে, তাহলে আমাদের এইখানে মোটামুটি কোশ্চেনে সবগুলা ভ্যালুই বলে দেওয়া আছে, L2 এর সাথে আমরা দুটাকে রেশিও করব, রেশিও করে তারপর হচ্ছে গিয়ে এখান থেকে ভ্যালুটাকে ফাইন্ড আউট করে নিয়ে আসবো। তাহলে আমাদের এইখানে কি বলছে, আমাদের এইখানে বলেছে হচ্ছে গিয়ে যে
শুধুমাত্র ডায়ামিটার দুইটার রেশিও বের করতে, আর সমান দৈর্ঘ্যগুলো সেম এবং বলের মানগুলোও সেম। সো আমরা যদি বল ধরে কাজ করি তাহলেও করতে পারি, যদি দৈর্ঘ্য ধরে কাজ করি তাহলেও করতে পারি। ইভেনচুয়ালি ক্যালকুলেশন করে এর মানটা কনভার্ট করে নিলে আমার এখান থেকে রেজাল্টটা চলে আসবে। তাহলে একটু খেয়াল করো, আমাদের এইখানে আমরা যেহেতু বলেছে যে সমান দৈর্ঘ্যের দুইটা তার, তাহলে সেই ক্ষেত্রে আমরা ক্যাপিটাল L1 দিয়ে যেতে পারি। ক্যাপিটাল L1 ইজ ইকুয়ালস টু L2। এইখান থেকে আমরা হচ্ছে গিয়ে ক্যালকুলেশনটা শুরু করে দেখতে পারি। তাহলে আমাদের y এর ইকুয়েশন কি? y ইকুয়ালস টু f ক্যাপিটাল L ডিভাইডেড বাই a স্মল l। তাহলে ক্যাপিটাল L এর ইকুয়েশন কি হবে? ক্যাপিটাল L এর ইকুয়েশন হবে y a স্মল l ডিভাইডেড বাই হচ্ছে ক্যাপিটাল F। তাহলে L1 এর জন্য আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে y1, তার সাথে হচ্ছে a, তার সাথে হচ্ছে L1 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ক্যাপিটাল F F1। আর L2 এর জন্য আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে y2, তার সাথে a2, এটা হচ্ছে a1 হবে, তার সাথে a2, তার সাথে L2 ডিভাইডেড বাই হচ্ছে ক্যাপিটাল F2। এখন F1 আর F2 সেম এবং স্মল L1 স্মল L2 এর মধ্যে একটা রিলেশন আছে। তাহলে এগুলাকে একটু এখন ঠিকঠাক মতো বসানো লাগবে। প্রথম কথা, y1 এর ভ্যালু জানি a1 প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাই r স্কয়ার, অথবা আমরা এটাকে লিখব হচ্ছে গিয়ে পাই d1 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, মানে ওই ব্যাস দিয়ে কনভার্ট করে নিব। আর এখানে থাকবে হচ্ছে গিয়ে L1, নিচে থাকবে হচ্ছে F1 ইজ ইকুয়ালস টু, এখানে কি আসবে? এইখানে আসবে হচ্ছে গিয়ে y2, y এর ভ্যালুটা বসাবো, তার সাথে আবারও পাই, তার সাথে আবার থাকবে d2 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, কারণ ব্যাস দিয়ে কনভার্ট করতে হবে। আর এখানে আছে হচ্ছে L2, L2 এর জায়গায় আমরা এখন 2.5 L1 যেটা লিখে রাখছি এইটাকে এখানে বসাই দিতে পারি। আমরা তাহলে এই ক্লু ওয়ার্ডটাকে একটু এখান থেকে সরাই নিয়ে যাই। আমরা L2 এর জায়গায় লিখেছিলাম হচ্ছে গিয়ে 2.5 L1, এটা হচ্ছে এখান থেকে বসানো যায়। আমাদের এখানে তারের প্রসারণের ক্ষেত্রে এইখানে একটা ক্লু ওয়ার্ড বলে দিয়েছে, সেটা হচ্ছে L2 ইজ ইকুয়ালস টু 2.5 L1। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এই ভ্যালুটাকে বসাই দিলাম। আর নিচে হচ্ছে কি আমাদের F2 এর ভ্যালুটা হচ্ছে কি আমাদের বলে দেওয়া আছে F2 আর F1 সমান। তাহলে F গুলা কাটাকাটি চলে গেল। এখন F গুলা কাটাকাটি চলে যাবে, পাই গুলা কাটাকাটি চলে যাবে এইখান থেকে। তাহলে বের হয়ে আসবে হচ্ছে y1 মাল্টিপ্লাইড বাই d1 স্কয়ার মাল্টিপ্লাইড বাই স্মল l1, ও স্মল l1 গুলাও কাটাকাটি করে যাবে, চলে যাবে। তাহলে y1 মাল্টিপ্লাইড বাই d1 স্কয়ার থাকবে শুধুমাত্র। আর এই পাশ থেকে থাকবে হচ্ছে গিয়ে y2 মাল্টিপ্লাইড বাই d2 স্কয়ার মাল্টিপ্লাইড বাই 2.5। L1 কাটা গেলে 2.5টা থাকে। ঠিক আছে, তাহলে এইখান থেকে এখন তোমার আর আমার কাজ হচ্ছে ভ্যালু বের করা। আমাদের ব্যাসের অনুপাত বের করতে বলেছে, তাহলে d1 এর নিচে আমরা d2 কে নিয়ে যাই। দুইটাই যেহেতু স্কয়ার আছে, সো দুইটাকে আমরা স্কয়ার করে ফেলি। তাহলে d1 ডিভাইডেড বাই d2 হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু, এখান থেকে আসবে হচ্ছে y2 ডিভাইডেড বাই y1 মাল্টিপ্লাইড বাই 2.5। ভ্যালু তুমি জানো, y2 এর ভ্যালু হচ্ছে গিয়ে 1.6 10 টু দি পাওয়ার 11, আর এটার ভ্যালু হচ্ছে গিয়ে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 11, তার সাথে এখানে মাল্টিপ্লাইড হবে হচ্ছে গিয়ে 2.5। তাহলে এখান থেকে আমরা 10 টু দি পাওয়ার 11 ক্যান্সেল আউট করে ফেলতে পারি। 16 ডিভাইডেড বাই 18 মাল্টিপ্লাইড বাই 25 ডিভাইডেড বাই 10, এভাবে করে লেখা যায়। তাহলে 2 দিয়ে আমরা একটু ক্যালকুলেশনে কাটাকাটি করি। এইটার জন্য আসবে হচ্ছে 9, এইখানে 2 দিয়ে কাটলে আসবে হচ্ছে 8, 5 দিয়ে কাটলে এটা আসবে 5, 10 5 দিয়ে কাটলে আসবে হচ্ছে 2, 8 কে আবার 2 দিয়ে কাটলে আসবে হচ্ছে 4। তাহলে 5 ইন্টু 4 ডিভাইডেড বাই 9। তাহলে এইখান থেকে আমার d1 ডিভাইডেড বাই d2 এইটার ভ্যালু আসতেছে হচ্ছে √5 ইন্টু 4 ডিভাইডেড বাই 9, অথবা 2/3। এখান থেকে 2 বের হয়ে আসবে, এখান থেকে 3 বের হয়ে আসবে, √5। তাহলে এখান থেকে রেজাল্ট আসতেছে হচ্ছে 2√5 ডিভাইডেড বাই 3। ঠিক আছে, এখান থেকে রেজাল্ট আসতেছে হচ্ছে 2√5 ডিভাইডেড বাই 3। তার মানে আমরা যে রেশিওটা খুঁজছি d1 রেশিও d2, এইটার ভ্যালু আসবে হচ্ছে কত? 2√5 রেশিও 3। যেহেতু আমার কাছে ক্যালকুলেটর নাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমি আর √5 এর ভ্যালুটা আলাদা করে পয়েন্টে যে ভ্যালুটা আসার কথা সেটা আর ইভেনচুয়ালি ফাইন্ড আউট করে দেখাবো না। যেহেতু দেখাবো না, সো ইভেনচুয়ালি আমার এখান থেকে রেজাল্টটা সুন্দর মতো এইটুকু রেখে দিলেই হয়ে গেল। ঠিক আছে, ক্যালকুলেশন করে কাটাকাটি করে আমরা রেজাল্ট নিয়ে আসলাম। নেক্সটের কোশ্চেনে এখানে একটা ম্যাথ বলা, এখানে বলেছে একটা তারের ব্যাস আরেকটার দ্বিগুণ। তাহলে প্রথম যে তার, সেই তারের ডায়ামিটার d1 ধরলে সেটা হবে হচ্ছে আরেকটা যে তার আছে অপরটার দ্বিগুণ 2d2। এদের উপর একই বল প্রয়োগ করা হলো, সো F সেম
এবং যদি বল প্রয়োগ করা হয় তাহলে পীড়নের অনুপাত কত হবে। তাহলে পীড়নের ইকুয়েশন কি, পীড়ন পি বা যেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে স্ট্রেস, পীড়ন হচ্ছে গিয়ে এফ ডিভাইডেড বাই এ, পীড়ন হচ্ছে এফ ডিভাইডেড বাই এ। এফ ডিভাইডেড বাই এ কে আবার হচ্ছে আমরা পাই আর স্কোয়ার থেকে ব্যাসে নিয়ে যাব, তাহলে পাই আর আর এর জায়গায় আমরা লিখবো হচ্ছে গিয়ে ডি বাই 2 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এফ মাল্টিপ্লাইড বাই 4, এই যে 2 স্কোয়ার হয়ে 4 হয়ে উপরে চলে যাবে, নিচে থাকবে হচ্ছে গিয়ে পাই ডি স্কোয়ার। সো সবাই বেসিক্যালি কনস্ট্যান্ট। তাহলে পি এর সাথে আমরা লিখতে পারি প্রপোর্শনাল টু ডায়ামিটারের সম্পর্ক হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক 1 বাই ডি স্কোয়ার, কারণ এফ 4 পাই সব কনস্ট্যান্ট, একই বল প্রয়োগ করেছে, সো এফ কনস্ট্যান্ট। তাহলে পি প্রপোর্শনাল টু 1 বাই ডি স্কোয়ার। এখন আমাকে বলেছে দুইটা তারের উপর পীড়নের অনুপাত কত, তার মানে হচ্ছে কি আমাকে বের করতে হবে পীড়ন 1 ডিভাইডেড বাই পীড়ন 2, এবং যেহেতু ডায়ামিটারের স্কোয়ারের ইনভার্সলি প্রপোর্শনাল তাই এটা হবে হচ্ছে d2 ডিভাইডেড বাই d1 হোল স্কোয়ার, যেহেতু ইনভার্স 1 বাই 2 হবে 2 বাই 1 হোল স্কোয়ার। তাহলে d2 ইকুয়েশন তো d2 থাকলো, আর d1 এর ইকুয়েশন হচ্ছে গিয়ে 2d2, এইটাকে হচ্ছে গিয়ে স্কোয়ার করে ফেলতে হবে, d2 গুলো ক্যান্সেল আউট হয়ে যাবে, ক্যান্সেল আউট হলে হাফকে স্কোয়ার করলে রেজাল্ট চলে আসবে হচ্ছে 1/4। তাহলে আমাদের পীড়নের অনুপাত p1 রেশিও p2, এটার ভ্যালু আসবে হচ্ছে 1/4। তাহলে এটার জন্য আমার অ্যান্সার আসবে হচ্ছে 1/4। খুবই সহজ জিনিস, জাস্ট ফর্মুলা থেকে পি আর ব্যাস এই দুজনের মধ্যে সম্পর্কটা রিলেট করতে পারলেই আমার এখান থেকে কারেক্ট অ্যান্সারটা চলে আসে। তাহলে এটার জন্য আমরা অ্যান্সার পেয়ে গেলাম হচ্ছে 1/4। নেক্সটে চলে আসি, এখানে আরেকটা ম্যাথ। এখানে আমাদের বলেছে যে একই দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের দুইটা তারের ইয়ং এর গুণাঙ্ক y1 y2 যদি হয়, তার দুটি পরপর যুক্ত করলে নতুন ইয়ং এর গুণাঙ্কটা কত হবে, এটা একটু খেয়াল করতে হবে। একই দৈর্ঘ্য, তার মানে হচ্ছে আমাদের কাছে এরকম একটা তার আছে, যেই তারের দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা সেম, এরকম একটা তার। এইটার সাথে আমরা আবার সেম লেংথের আরও একটা তার একই দৈর্ঘ্যের হবে, এই তারটাকে আমরা কি করলাম, এনে এখানে যুক্ত করলাম। এইখান থেকে যতটুকু দৈর্ঘ্য ক্যাপিটাল এল, এইটাও কিন্তু এইখান থেকে এক্স্যাক্টলি ততটুকু দৈর্ঘ্য ক্যাপিটাল এল। এইটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যতটুকু এ, এইটার ক্ষেত্রেও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিন্তু এক্স্যাক্টলি ততটুকু, মানে এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ। দুইটাকে আমরা এখান থেকে যোগ করে দিলাম। তাহলে এল এল হয়ে গেলে নতুন যে এল নিউ আসলো বা এল প্রাইম আসলো, অথবা আমরা এল কি লিখবো, এল নিউ লিখতে পারি। এই এল নিউটা কি হবে, পূর্বের যে দুইটা দৈর্ঘ্য হইলো সেই দুইটা দৈর্ঘ্যের যোগফল। তাহলে এল নিউ হয়ে গেল এল প্লাস এল টু এল, তারটা লম্বা হয়ে গেল আর কি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের তারটা লম্বা হয়ে গেল। এখন আমাদের বললো যে একই দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের দুইটা তারগুলার ইয়ং গুণাঙ্ক হচ্ছে y1 y2 এবং ইয়ং গুণাঙ্কগুলো হচ্ছে গিয়ে আলাদা। তাহলে তার দুটি যদি আমরা পরপর যুক্ত করি, পরপর যুক্ত করলে ইভেনচুয়ালি আমার ইয়ং এর গুণাঙ্ক এখান থেকে কত হবে। তো যেহেতু স্মল ইয়ং গুণাঙ্কগুলো আলাদা আলাদা y1 y2, সো অবভিয়াসলি দুইটা তারের স্মল এল গুলা আলাদা আলাদা হবে। y আলাদা, যেহেতু আমাদের y গুলা আলাদা, সো সেই জন্য হচ্ছে স্মল এল, মানে এক একটা তারের দৈর্ঘ্য বৃদ্ধি, সেই দৈর্ঘ্য বৃদ্ধিগুলো কেমন হবে, আলাদা হবে। ইয়ং গুণাঙ্ক ডিফারেন্ট, সো টান দিলে একটা বেশি পরিমাণ লম্বা হবে, একটা কম পরিমাণ লম্বা হবে, তো স্মল এলগুলো আলাদা আলাদা হবে। তাহলে নতুন যে স্মল এল নিউ আসবে, সেটা হচ্ছে যেহেতু একই পরিমাণ বল দিলাম, তার দুটি ইয়ং গুণাঙ্ক y1 y2, এদেরকে যা সিম্পলি যুক্ত করছি, তারের দৈর্ঘ্য সেম, তারের প্রস্থচ্ছেদ সেম, সো সেই ক্ষেত্রে যদি আমরা একই পরিমাণ বল দিয়ে দুইটাকে টানি, দুইটার জন্য কিন্তু একই পরিমাণ বল প্রয়োগের পরেও স্মল এলগুলা আলাদা হবে। তাহলে y আলাদা মানে হচ্ছে গিয়ে আমরা এটাকে আরেকটু এক্সপ্লেইন করে এভাবে করে বলতে পারি যে একই বল প্রয়োগে y আলাদা মানে হচ্ছে গিয়ে একই বল যদি আমরা প্রয়োগ করি, একই বল প্রয়োগে স্মল এল কেমন আসবে, স্মল এল আলাদা আলাদা আসবে। তো আমরা বল একই প্রয়োগ করলাম, বল একই প্রয়োগ করার জন্য নতুন যে স্মল এল নিউ পাওয়া গেল, সেটা আসবে হচ্ছে গিয়ে L1 প্লাস L2, মানে প্রথম তার একরকম প্রসারণ হবে ওইটা L1, পরের তার আরেক রকম প্রসারণ হবে L2, দুইটার প্রসারণ যোগ করলে নতুন যে ওভারঅল মোট প্রসারণ পাওয়া যাচ্ছে সেটা পাওয়া যাবে। তাহলে y ইকুয়ালস টু আমরা জানি FL ডিভাইডেড বাই A স্মল এল। তাহলে স্মল এল এর ইকুয়েশন কি হবে, স্মল এল এর ইকুয়েশন হবে FL ডিভাইডেড বাই AY, মানে স্মল এল y এর জায়গায় যাবে, y হচ্ছে গিয়ে স্মল এল এর জায়গায় আসবে। তাহলে এল নিউ যদি বের করতে যাই, সেই ক্ষেত্রে আমাদের এফ নিউ বের হবে,
এবং এইখান থেকে হচ্ছে গিয়ে আমাদের ক্যাপিটাল এল নিউ আসবে, ক্যাপিটাল এল নিউ একটা ভ্যালু আসবে, ডিভাইডেড বাই এ যেটা আসবে সেই এটা হচ্ছে গিয়ে নিউ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তার সাথে হচ্ছে গিয়ে আমাদের ওয়াই যেটা সেই ওয়াইটা নিউ যে ওয়াই আসবে ওইটা। আবার স্মল এল ওয়ান ওর জন্য আসবে হচ্ছে এফ ওয়ান এল ওয়ান ডিভাইডেড বাই এ ওয়ান ওয়াই ওয়ান, প্লাস এল টু এর জন্য আসবে হচ্ছে এফ টু ক্যাপিটাল এল টু ডিভাইডেড বাই এ ক্যাপিটাল টু ওয়াই ক্যাপিটাল, মানে ক্যাপিটাল এ অফ টু অ্যান্ড ওয়াই অফ টু। এই সবগুলোকে আমরা আলাদা আলাদা করে এইভাবে করে লিখলাম। এখন বল কেমন প্রয়োগ করছি, সেম। দৈর্ঘ্য কেমন দুইটার, সেম, সো নতুন দৈর্ঘ্য হয়েছে 12। আবার প্রস্থচ্ছেদ কেমন, সেম। তাহলে ইভেনচুয়ালি সবগুলা জিনিসই কিন্তু অ্যাকচুয়ালি আমার মানে অন্যান্য ভ্যালুগুলার যেরকম আসবে সেই ভ্যালুগুলার মতো সেম আসবে, বুঝতে পারছি। তাহলে এইখান থেকে আমরা হচ্ছে কি এখন ইকুয়েশনের মধ্যে ভ্যালুগুলোকে আলাদা করে বসাই দিব। নতুন কোনো প্রস্থচ্ছেদ হয় নাই, কারণ এ ওয়ান আর এ টু আগের প্রস্থচ্ছেদগুলো দুইটারই সেম, সো এ নিউটাও সেম থাকবে। আবার ওয়াই ওয়ান ওয়াই টু দুইটার ইয়াং গুণাঙ্ক হচ্ছে কি আলাদা, সো ওয়াই নিউটা আলাদা হবে। এল নিউর ভ্যালু আমি অলরেডি জানি, এল নিউর ভ্যালু হচ্ছে 12। এফ নিউ বলে কিছু নাই, কারণ এফ ওয়ানও যা এফ টুও তা একই পরিমাণ বল দেওয়া হয়েছে, সো নতুন বলও এখান থেকে আসবে হচ্ছে গিয়ে সেম। তাহলে নতুন বলটা আসলে ক্যাপিটাল এফই থাকবে। দৈর্ঘ্যটা অবভিয়াসলি যেহেতু পরবর্তীতে যুক্ত করছি, যুক্ত করার জন্য এটা ডবল হয়ে যাবে। এ নতুন কিছু না, কারণ আগের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এই এ সেম থাকবে। ওয়াইটা শুধুমাত্র নতুন আসবে, কারণ দুইটা তারকে এখন যুক্ত করা হয়েছে। সিমিলারলি এখানে আমার এফ ওয়ানের ভ্যালু ক্যাপিটাল এফই থাকবে, আগের দৈর্ঘ্য হবে হচ্ছে এল ওয়ান, আর এইখানে ছিল হচ্ছে গিয়ে এ, আর এটার জন্য এটা আসবে আলাদা ওয়াই ওয়ান, প্লাস এই ক্যাপিটাল এফ একই থাকবে, এ একই থাকবে, ওয়াই ওয়ানের জায়গায় আসবে ওয়াই টু, আর ক্যাপিটাল এল ওয়ান সেই ক্যাপিটাল এল ওয়ানের জায়গায় আমরা হচ্ছে গিয়ে এখান থেকে পরবর্তীতে এল টু লিখে দিব। এখন আমাদের এই যে এল নিউ যেটা আসলো সেই এল নিউ কিন্তু দেখো একই দৈর্ঘ্য এবং দৈর্ঘ্যগুলো সেম, ক্যাপিটাল এল ক্যাপিটাল এল। তাহলে এল ওয়ান এল টু তো চেঞ্জ করা যায়, মানে আমরা যদি এল ওয়ান আর এল টু না লিখে সরাসরি এল এর মানটা বসাই দিই তাইলেই তো হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা ক্যাপিটাল এল বসাই দিই, এল ওয়ানের ভ্যালু এই যে ক্যাপিটাল এল, আবার এটার ভ্যালু ক্যাপিটাল এল, কারণ বলেই দিছে যে দৈর্ঘ্য সেম হওয়ার জন্য এল ওয়ান আর এল টু দুইটার ভ্যালুই সেম। তাহলে এখান থেকে আমরা ক্যাপিটাল এল নিউ পেয়ে গেলাম। এখন আমরা বোথ সাইড থেকে এফ বাই এ এফ বাই এ এফ বাই এগুলো ক্যান্সেল আউট করে দিতে পারি। এল নিউর জায়গায় আমরা বসাতে পারি হচ্ছে 2l, নিচে হচ্ছে আমার ওয়াই নিউ ইজ ইকুয়ালস টু, এইখানে কিন্তু আমাদের এফ বাই এ এফ বাই এগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে। এখানে একটা ক্যাপিটাল এল আছে, প্লাস এখানে একটা ক্যাপিটাল এল আছে, এল এর নিচে থাকবে হচ্ছে ওয়াই ওয়ান, এই এল এর নিচে থাকবে হচ্ছে গিয়ে ওয়াই টু। এলগুলা কমন নিয়ে কাটাকাটি করা যায় ওই পাশের এল এর সাথে, তাহলে এই পাশে থাকবে হচ্ছে 2 ডিভাইডেড বাই ওয়াই নিউ ইজ ইকুয়ালস টু, এখান থেকে আসবে হচ্ছে 1 ডিভাইডেড বাই ওয়াই ওয়ান প্লাস 1 ডিভাইডেড বাই আসবে হচ্ছে ওয়াই টু। ওকে, ওয়াই নিউটা বের করতে বলছে, আমাকে বলছে ইয়ং এর গুণাঙ্ক কত হবে তার দুইটা যখন যুক্ত করলাম তখন, তাহলে এইখান থেকে আমরা প্যারালাল রেজিস্ট্যান্সের মতো ওয়াই ওয়ান প্লাস ওয়াই ওয়ান ওয়াই টু রেশিও নিতে পারি, ওয়াই ওয়ান ওয়াই টুর গুণফল নিতে পারি। ওয়াই ওয়ান ওয়াই টুর গুণফল নিলে আমার উপরে আসবে হচ্ছে গিয়ে ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান, বাস এখান থেকে ওয়াই নিউ বের করব জাস্ট ইনভার্স করে দিয়ে। তাহলে এখান থেকে ওয়াই নিউ এর ভ্যালু আসবে, এই যে নিচের যে 2 আসবে 2টা ওই পাশে যে মাল্টিপ্লাই হবে ওয়াই ওয়ান ওয়াই টুর গুণফলের সাথে, নিচে হবে হচ্ছে এদের যোগফল ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু। যেহেতু আমার কাছে কোনো কিছুর ভ্যালু বলে দেয় নাই ওয়াই ওয়ান ওয়াই টু কত হবে, সো আমার ফরম্যাটটা হচ্ছে গিয়ে এরকমই থাকবে। নতুন যে ইয়ংস মডিউলাস আসলো তার দুইটা যুক্ত করার পর তাদের ইয়াংস মডিউলাস আসবে হচ্ছে গিয়ে পূর্বে যে ওয়াই দুইটা ছিল ওই ওয়াই দুইটার গুণফল, এটাকে জাস্ট আমরা উল্টা করছি, সো এটা উল্টা হবে, গুণফল উপরে আসবে যোগফলটা নিচে আসবে, আর এই যে 2টা নিচে চলে গেছিল ওইটাকে জাস্ট ওই পাশে নিয়ে গুণ করে দিছি। তাহলে ইভেন্চুয়ালি আমার রেজাল্ট চলে আসছে 2y1y2 ডিভাইডেড বাই y1 প্লাস y2। ঠিক আছে, এই হচ্ছে কি আমার মোটামুটি এই টাইপের যে ম্যাথগুলা এগুলো একটু ভালো মতো দেখে নিব। নেক্সটে চলে যাই। নেক্সটে হচ্ছে আমাদের আয়তন পরিবর্তন এবং আয়তন পরিবর্তনের সাথে বিকৃতির যে ফর্মুলাগুলা লাগে সেই ফর্মুলাগুলা দিয়ে একটু ম্যাথ বলেছে। কি এখানে আমাদের ম্যাথে বলেছে যে স্থির তাপমাত্রায় কোনো একটা বস্তুর আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক, আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ককে আমরা বলি আয়তন গুণাঙ্ক, ক্যাপিটাল বি দিয়ে এক্সপ্রেস করা হয় 2.026 10⁻10। কত বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তনে আমাদের আয়তনের যে পরিবর্তনটা সেই পরিবর্তনটা হবে 0.01, তার মানে স্মল ভি যেটা আসবে সেই স্মল ভি বা ডেল্টা ভি এর ভ্যালু, বা শুধুমাত্র স্মল ভি লিখলেও হয়, ডেল্টা ভি এর ভ্যালু এটা আসবে হচ্ছে গিয়ে 0.01 ডিভাইডেড বাই
পার্সেন্ট যেহেতু, সো 100। তাহলে এখান থেকে 0.01 মানে কি, 0.01 হচ্ছে 1/100, তার উপর এখানে আরেকটা 100 আসতেছে, সো 10⁻⁻⁴। ডেল্টা ভি এর ভ্যালুটা কত আসবে, আয়তনের পরিবর্তন হবে 0.01% অফ ক্যাপিটাল ভি, 10⁻⁻⁴ অফ ইনিশিয়াল যেই ক্যাপিটাল ভি ছিল সেই ইনিশিয়াল ক্যাপিটাল ভি এখান থেকে আমরা গুণ করে দিব আর কি। তাহলে আদিতে যে আয়তন ছিল ক্যাপিটাল ভি, সেই ক্যাপিটাল ভি এর কত হবে 0.01/100, তাহলে 10⁻⁻⁴ অফ ক্যাপিটাল ভি। সো এখান থেকে আমরা এইভাবে করে বলতে পারি স্মল ভি ইজ ইকুয়ালস টু 10⁻⁻⁴ মাল্টিপ্লাইড বাই দ্য আদি আয়তন যেটা আসবে বা ইনিশিয়াল ভলিউম যেটা আসবে সেটা। আচ্ছা, এখন আমাকে বলছে কত বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তন। সো বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তন বের করতে হবে। আমরা হচ্ছে ক্যাপিটাল বি এর ইকুয়েশন জানি, ক্যাপিটাল বি এর ইকুয়েশনটা আমরা হচ্ছে গিয়ে পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি এই ইকুয়েশন থেকে ফাইন্ড আউট করে নিতে পারবো, তাই না? তাহলে ক্যাপিটাল বি এর যে ইকুয়েশনটা, এটার ইকুয়েশন আসবে হচ্ছে গিয়ে আমাদের পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। এই ইকুয়েশন থেকে আমরা ইভেনচুয়ালি ভ্যালুটাকে ফাইন্ড আউট করে নিয়ে আসবো। তাহলে পীড়নের ইকুয়েশন কি, পীড়নের ইকুয়েশন হচ্ছে এফ ডিভাইডেড বাই এ। আর বিকৃতির ইকুয়েশন কি, বিকৃতির ইকুয়েশন হচ্ছে পরিবর্তন ডিভাইডেড বাই আদিমান, পরিবর্তন ডিভাইডেড বাই আদিমান। তো পরিবর্তনের মান আমি আর তুমি অলরেডি জানি, এটা হচ্ছে গিয়ে এফ ডিভাইডেড বাই এ। আর এইখানে ডেল্টা ভি এর ভ্যালু হচ্ছে 10⁻⁻⁴, 10⁻⁻⁴ ক্যাপিটাল ভি, নিচে এটাকে ডিভাইড করব হচ্ছে গিয়ে ক্যাপিটাল ভি দিয়ে। তাহলে 10⁻⁻⁴ আছে এখানে, 10⁻⁻⁴ হচ্ছে গিয়ে উপরে চলে আসবে। তারপর হচ্ছে গিয়ে আমরা এখান থেকে ক্যাপিটাল বি এর ভ্যালুটা জানি সুন্দর মতো, এফ বাই এর যে ভ্যালুটা আছে এটাই আমার কত বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তন, সো চাপের পরিবর্তনটা চলে আসবে। তাহলে এইখান থেকে আমরা এফ ডিভাইডেড বাই এ যদি বের করতে যাই, ক্যাপিটাল বি এর সাথে আমরা হচ্ছে 10⁻⁻⁴ যেটা আছে এটাকে হচ্ছে ইভেনচুয়ালি এখান থেকে মাল্টিপ্লাই করে দিব। তাহলে ক্যাপিটাল বি এর ভ্যালু কত, 2.026 10⁻10, 2.026 10⁻10, তার সাথে আমরা 10⁻⁻⁴ মাল্টিপ্লাই করলে আমাদের এই এফ বাই এ এটাই হচ্ছে গিয়ে আমার প্রেশার, কত বায়ুমণ্ডলীয় চাপ, সেই প্রেশারের ভ্যালুটা চলে আসবে হচ্ছে 2.026 10⁻10⁻⁴, মানে হচ্ছে 6। যেহেতু আমরা এখানে এফ বাই এ নিউটন পার মিটার স্কোয়ার বের করতেছি, সো ইউনিটটা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, অর হচ্ছে গিয়ে আমরা এটাকে প্যাসকেল লিখতে পারতাম। ঠিক আছে, তাহলে 2.026 10⁻6 প্যাসকেল অথবা 2.026 10⁻6 নিউটন পার মিটার স্কোয়ার। শেষ। নেক্সটে যাই, বলছে তেলের সংনম্যতা, ভালো মতো খেয়াল করো, তেলের সংনম্যতা বলে দিছে পার অ্যাটমসফেরিক প্রেসারে। সংনম্যতা হচ্ছে কে, এবং কে হচ্ছে কি আমরা জানি 1/b, আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে সংনম্যতা বলে 2 × 10⁻⁵ এত পার অ্যাটমসফেরিক প্রেসার। একটা হাইড্রোলিক প্রেস যন্ত্রে 0.4 মিটার কিউবড তেল আছে, তাহলে ইনিশিয়ালি আমার এখান থেকে কিসের ভ্যালু জানা আছে, ক্যাপিটাল ভি এর ভ্যালুটা জানা আছে। আমাকে বলছে 100 অ্যাটমসফেরিক প্রেসার চাপ প্রয়োগ করলে, তাহলে প্রেসার বলে দেওয়া, আয়তনের হ্রাস কত হবে, তার মানে হচ্ছে আমাকে এখান থেকে ডেল্টা ভি এর ভ্যালু কত হবে এটা ইভেনচুয়ালি ফাইন্ড আউট করতে বলছে। তাহলে একটু আগে আমরা একটা ফর্মুলা দেখলাম, বি সমান সমান এফ বাই এ বাই ডেল বাই ভি। তাহলে সরাসরি আমরা ওই ইকুয়েশন থেকে যেতে পারি, বি ইজ ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই এ, এটা হচ্ছে গিয়ে ডেল্টা ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি। তাহলে এই যে 100 অ্যাটমসফেরিক প্রেসার চাপ প্রয়োগ করলাম, তাহলে এটাই আমার প্রেসার না, তাহলে এখান থেকে কিন্তু আমার অলরেডি পি এর ভ্যালুটা প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে। আর ডেল ভিটা আমি বের করব, ডেল ভিটা বের করতে হবে, আর ক্যাপিটাল ভি এর ভ্যালুটা হচ্ছে 0.4 মিটার কিউব, 0.4, এটা লিখে রাখলাম। আচ্ছা, এখন তাহলে এইখান থেকে আমরা যদি ডেল ভি ডিভাইডেড বাই 0.4 এই অংশটুককে বি এর জায়গায় নিয়ে যাই, তাহলে এখানে আসবে হচ্ছে গিয়ে প্রেসার ডিভাইডেড বাই বি। প্রেসারের ভ্যালু কত, 100 অ্যাটমসফেরিক প্রেসার, আর এখানে 1/b আছে, মানে আমরা একটু এটাকে ভেঙে লিখতে চাই যেন তোমার বুঝতে সুবিধা হয়। প্রেসারের সাথে আমরা গুণ করব হচ্ছে 1 ডিভাইডেড বাই বি, মানে এটা মানেই তো পি বাই বি। তাহলে আমার এইখান থেকে ডেল্টা ভি এর ভ্যালুটা যখন বের করতে যাব, ওই পাশে 0.4 যে আগে গুণ হবে, ওই পাশে প্রেসার ছিল, প্রেসারের ভ্যালু হচ্ছে 100 অ্যাটমসফেরিক প্রেসার, আর 1/b এর ভ্যালু ডিরেক্টলি বলে দেওয়া আছে 20 × 10⁻⁵।
বাস তোমার কাজ শেষ। এখন এখান থেকে শুধুমাত্র ক্যালকুলেশন করে রেজাল্টটা নিয়ে আসবা। তাহলে এখান থেকে ডেল্টা ভি 0.4, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে 4/10, তার সাথে হচ্ছে এখান থেকে 20, তার সাথে 10⁻⁻5 আর 10 স্কোয়ার মানে হচ্ছে 10⁻³ থাকবে। ঠিক আছে, তাহলে এই 20/10 আসবে হচ্ছে 2, 4 × 2 আসবে হচ্ছে 8। তাহলে আমাদের ডেল্টা ভি এটার ভ্যালু আসলো হচ্ছে গিয়ে 8 × 10⁻³ আমাদের এইখানে ইউনিটগুলা প্রেশারের ইউনিট হচ্ছে এটিএম, 1/b এর ইউনিট হচ্ছে পার এটিএম, এটিএম কাটা চলে যাবে, পার এটিএম কাটা যাবে। আমার জাস্ট এই 0.4 এর যে ইউনিট আছে মিটার কিউব, সরাসরি হচ্ছে ডেল ভি এর জন্য এই ইউনিটটা খাটবে। তাহলে আমাদের এখান থেকে রেজাল্ট আসবে হচ্ছে গিয়ে 8 × 10⁻³ মিটার কিউব। ঠিক আছে, ইজি। আচ্ছা, এইবার দেখো আমাদের ঘনত্ব দিয়ে আমরা তোমাদের একটা ক্লাসে শর্টকাট পড়িয়েছিলাম, আমরা সরাসরি সেই শর্টকাটটা দিয়ে এখানে চলে যেতে পারি। 2 × 10⁸ নিউটন পার মিটার স্কোয়ার চাপে তাহলে প্রেশার দেওয়া আছে, সীসার স্বাভাবিক ঘনত্ব রো এর ভ্যালু বলে দেওয়া আছে, এবং সীসার আয়তন গুণাঙ্ক ক্যাপিটাল বি এর ভ্যালু বলে দেওয়া আছে। আমাদের বলেছিল যে সীসার স্বাভাবিক ঘনত্ব যেটা, এটা হচ্ছে রো, সো এই ভ্যালুটাকে আমরা হচ্ছে কি এখান থেকে রো ধরে নিলাম। আর সীসার যে ঘনত্বটা ডিফারেন্ট একটা প্রেসারে, সেইটাকে আমরা ধরে নিলাম হচ্ছে গিয়ে রো প্রাইম, অথবা আমরা এই ভ্যালুটাকে রো নট ধরে নিই, এটাকে ভ্যালুটাকে আমরা রো নট ধরে নিই। তাহলে এখান থেকে আমরা জাস্ট ওই যে নতুন যে প্রেসারটা আসতেছে সেই প্রেসারে আমাদের রো এর ভ্যালু কত আসবে সেই অনুযায়ী আমরা হচ্ছে গিয়ে ইভেনচুয়ালি ভ্যালুটা ফাইন্ড আউট করতে পারবো আর কি। তাহলে শর্টকাটটা কি ছিল? শর্টকাট ছিল হচ্ছে রো ইজ ইকুয়ালস টু রো নট, নিচে ছিল হচ্ছে গিয়ে 1 - বি, এইখান থেকে আমাদের 1 - p/b, তাই না? তাহলে 1 - প্রেসার ডিভাইডেড বাই হচ্ছে কি আমাদের যে আয়তন গুণাঙ্ক সেটা, তাহলে 1 - p/b। এই শর্টকাটটা সরাসরি এখানে ফেলে দিতে পারবো, ক্যালকুলেশন বাকিটুকু ইজি। তাহলে এখান থেকে আমাদের রো নটের ভ্যালু হচ্ছে 11.4 গ্রাম পার সেন্টিমিটার কিউবডে, আর এইখান থেকে আমার 1 - প্রেসারের ভ্যালু হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, এটার ভ্যালু হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, একক দূরে সুন্দর মতো কাটাকাটি চলে যাবে। তাহলে পি এর ভ্যালু হচ্ছে 2 × 10⁸ ডিভাইডেড বাই বি এর ভ্যালু হচ্ছে 0.8 × 10⁻10, 0.8 × 10⁻10। এইটাকে এখন একটু ছোট করে কাটাকাটি করে নিতে হবে। তাহলে রো ইজ ইকুয়ালস টু আমাদের এই পাশে উপরে থাকবে হচ্ছে গিয়ে 11.4, এখানে থাকবে হচ্ছে 1 - 2 × 10⁸, এটা হচ্ছে গিয়ে এখানে আমরা সুন্দর মতো বসায় রাখলাম। 0.8কে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে 8/10, তার সাথে হচ্ছে আমরা লিখতে পারি 10⁻10। আবার 11.4 উপরে থাকলো, এইখানে থাকলো হচ্ছে 1 - এবার আসো 2কে 8 দিয়ে কাটাকাটি করা যায়, মানে 8কে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 8/2 হচ্ছে গিয়ে 4, তাহলে নিচে একটা 4 থাকবে, উপরে তাহলে থাকবে হচ্ছে 10⁸, আর নিচে হচ্ছে এখানে একটা 4 থাকতেছে ইন্টু 10⁻, এখানে একটা 10 আছে, এখানে একটা 10 আছে, 10⁻10 থেকে একটা 10 মাইনাস করলে 10⁹ হয়ে যাবে, আর 8/2 হচ্ছে গিয়ে 4, তাহলে নিচে 4 আছে। ওকে, তাহলে এখন এখান থেকে আমরা আরও সামনে যাই, 11.4 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এটা থাক। 1 - 10⁸, নিচে নিয়ে আসো, 9 - 8 10 হয়ে যাবে, তাহলে 1 - আসতেছে 1/40। এই 10⁸কে নিচে নিয়ে আসলাম, 9 - 8, তাহলে 1 হয়ে গেল। 10⁻1 মানে 10কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 40 হয়, তাহলে 1 - 1/40। তাহলে এখান থেকে আমরা আসতেছে হচ্ছে 11.4, নিচে হচ্ছে আমরা 40 নিব, উপরে আসবে হচ্ছে কি 40 - 1 মানে 39। তাহলে এখান থেকে আরও ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 114/10, আমরা 11.4কে 114/10 বলতে পারি। 40 চলে যাবে হচ্ছে গিয়ে এরকম উপরে, আর 39 চলে আসবে হচ্ছে গিয়ে নিচে 40 - 1 এর জন্য। তাহলে 40 যে 11.4 এর সাথে মাল্টিপ্লাইড হবে, 11.4কে আবার ভেঙে ফেলছি, 40/10 আসবে হচ্ছে গিয়ে 4, তাহলে আমরা 114 মাল্টিপ্লাইড বাই 4 ডিভাইডেড বাই 39 এভাবে রাখতে পারি। এখন 4 × 4 = 16, 16 × 6 হাতের 1, 4 × 4 আর 1 = 5, আর 4 × 4 456। এই 456কে আমাদের 39 দিয়ে ডিভাইড করলে রেজাল্ট ইভেনচুয়ালি যা আসে সেটা হচ্ছে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার চলে আসবে। তাহলে এখন বাকিটুক তোমার আর আমার হচ্ছে কি একটু রাফ করতে হবে, এছাড়া আর গতি নেই। 39 6 4 10 15, ও 3 দিয়ে এটা কাটাকাটি করা যায়,
3 দিয়ে একটু কাটাকাটি করে ছোট করে নিতে পারি, তাহলে 3 দিয়ে কাটাকাটি করলে এটা হচ্ছে 3 13 39, আর এটাকে কাটলে 3 একবার, 3 5 15, 3 দুগুণে 6, 6 7 8, এই তো 152 আর হচ্ছে গিয়ে 13। তাহলে ক্যালকুলেশনে আমি আরেকটু ছোট করে নিতে পারি, আমরা 13 152কে 13 দিয়ে ভাগ করব। তাহলে 13 একবার যাবে 13, 14 15 22, আবারও 13 একবার যাবে 13, তারপর হচ্ছে 13 14 15 16 17 18 19 20 21 22 9, দশমিক ফেলবো আসবে 90, 4 13 52, 5 13 65, 6 13 78, 7 13 91, তাহলে 6 বার যাবে, তাহলে এখান থেকে আসবে 78, 90 থেকে 78 চলে গেলে থাকবে হচ্ছে গিয়ে 12, আবার একটা 0 আনবো 120, তারপর অলমোস্ট 9 বারের মতো যাবে হয়তো, 3 9 90, 3 9 27, 90 100 110 117, ইয়েস 9 বার গেলে এখান থেকে হচ্ছে 117, সো আর 3 থাকে, আমার আর সামনে যাওয়ার দরকার নেই, 11.69 পর্যন্ত রাখলেই হয়ে গেল। তাহলে রো এর ভ্যালু আসলো কত? রো এর ভ্যালু আসলে হচ্ছে 11.69 গ্রাম। আমাদের রো এখানে কিন্তু এই দুইটাই নিউটন পার মিটার স্কয়ার ক্যালকুলেশনে কাটাকাটি, সো নিচে কোনো একক নাই, উপরে 11.4 গ্রাম পার সেন্টিমিটার কিউবড এর এককে রাখছি, সো এইটার যা ইউনিট হবে রো এর ইউনিট এক্স্যাক্টলি সেম। ঠিক আছে, লম্বা একটা ক্যালকুলেশন করলাম, এই ক্যালকুলেশনটা করার দরকার ছিল, বিকজ না হলে আমার এত সুন্দর একটা ভ্যালু ছোট করে কিভাবে আসে এইটা বের করাটা আমার জন্য একটু টাফ হয়ে যাবে আর কি, সো এই জন্য ইভেনচুয়ালি ভেঙে ভেঙে ক্যালকুলেশনটা দেখানো। তো এই জন্য একটু লম্বা হয়ে গেছে, বুঝতে পারছো আশা করি। তুমি যদি পরীক্ষার মধ্যে ছোট করে করতে পারো ভেরি গুড, অসুবিধা নেই, বাট ডিরেক্টলি শর্টকাট ফেলে যে অঙ্ক করা যায় এটা হচ্ছে তার একটা এক্সাম্পল। নেক্সটে আসি কৃন্তন, ব্যবর্তন, কাঠিন্যের গুণাঙ্ক বা মোচড় যেটাই বলি না কেন সেটা। এখান থেকে বলেছে 0.2 মিটার বাহু বিশিষ্ট অ্যালুমিনিয়ামের তৈরি একটা ঘনক, এটার তলে এত আকার পীড়ন সৃষ্টিকারী, এই যে এত নিউটন আকার পীড়ন সৃষ্টিকারী স্পর্শক বল প্রয়োগ করলে বিপরীত স্থির তলের সাপেক্ষে তলটির এত মিটার সরণ ঘটে। আমাকে এখানে আকারের পীড়ন বের করতে বলেছে, দৃঢ়তার গুণাঙ্ক বের করতে বলেছে এবং আকার বিকৃতি বের করতে বলেছে। ঠিক আছে, 0.2 মিটার বাহু বিশিষ্ট, তাহলে ইনিশিয়ালি আমার ক্যাপিটাল এল কত ছিল এটা আমি জানি, তারপর তলটির এত মিটার সরণ ঘটে, তাহলে এইটুকু হচ্ছে গিয়ে তার দৈর্ঘ্যের পরিবর্তন হয়, তো দৈর্ঘ্যের পরিবর্তন আর আদি দৈর্ঘ্য পেয়ে গেলে বিকৃতি বের করা সোজা। আচ্ছা, এখন বলেছে যে এত মিটার বাহু বিশিষ্ট অ্যালুমিনিয়ামের তৈরি একটা ঘনক, তাহলে আমরা ওখানে এফ বের করলাম, এখানে আমাদের কতটুকু বল প্রযুক্ত হয়েছে সেটা দেওয়া আছে, আর যেহেতু ঘনক বলছে ঘনকের দৈর্ঘ্য জানি, সো ক্ষেত্রফল বের করা সোজা, বল বাই ক্ষেত্রফল, পীড়ন বের হয়ে আসবে, রেশিও করে দিব, সুন্দর মতো আমার দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাঙ্কটা চলে আসবে। তাহলে 1 নাম্বার, আমরা যদি শুরুতে বের করতে চাই এখানে পীড়ন কত হবে, শুরুতে যদি বের করতে চাই পীড়ন কত হবে, তাহলে আমাকে এফ ডিভাইডেড বাই এ এর ভ্যালুটা বের করতে হবে। এফ এর ভ্যালু দেওয়া আছে, আর এ হচ্ছে কি আমাদের ক্যাপিটাল এল স্কোয়ার, যে এল দেওয়া আছে সেটার স্কোয়ার চলে আসবে। তাহলে এখান থেকে পীড়নের ইকুয়েশনে মানগুলো বসাতে হবে। ক্যাপিটাল এফ এর ভ্যালু হচ্ছে 2.4 10⁸ নিউটন, ক্যাপিটাল এল এর ভ্যালু হচ্ছে গিয়ে 0.2, এটাকে করতে হবে আমাদের স্কোয়ার, তাহলে এখান থেকে আসবে হচ্ছে 24 ইন্টু 10⁸, নিচে 24 নেওয়ার জন্য এখানে আসবে 10, 2.4কে ভাঙলে 24/10, আর 0.2 স্কোয়ার এটার মানে হচ্ছে গিয়ে 2/10, এটাকে করতে হবে হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমার আসতেছে হচ্ছে 24 ইন্টু 10⁷, কারণ 8/10 এটা হচ্ছে একটা কমে যাবে, আর এখানে 2/10 মানে হচ্ছে গিয়ে আমাদের 1/5 হোল স্কোয়ার, মানে 1/25 আসবে, যে 25 উপরে যে গুণ হবে, তাহলে 25 গুণ 24 গুণ 10⁷, বাস 25 24 এদেরকে গুণ করে 10⁷ দিয়ে আমার ওভারঅল রেজাল্ট করলে বের করলে এখান থেকে যা আসবে অ্যান্সার সেটাই হচ্ছে কি আমার কারেক্ট অ্যান্সার আর কি। ঠিক আছে, তাহলে স্কোয়ার করার জন্য আমাদের এখানে 1/5 25 এখানে গুণ হয়ে আসলো আমাদের পীড়নের ইকুয়েশন। এখন হচ্ছে আমরা 25কে 4 দিয়ে গুণ করব, 4 25 100, 100 শূন্য, হাতে থাকবে হচ্ছে 10, 25 দুগুণে 50 আর 10 হচ্ছে 60, 600 ইন্টু 10⁷, অথবা এটাকে আমরা ছোট করে 6 ইন্টু 10⁹ বলতে পারি। তাহলে আমাদের এটা কি আসলো? পীড়ন আসলো। পীড়নের একক কি হবে? পীড়নের একক হবে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার এককে 6 ইন্টু 10⁹। তাহলে পীড়নের বেসিক ফর্মুলা ফেলে আমরা হচ্ছে গিয়ে 6 ইন্টু 10⁹ নিউটন পার মিটার স্কোয়ার এটাকে ফাইন্ড আউট করে ফেললাম।
নেক্সটে আমার কাছে 2 এ যেটা জানতে চাইছে সেটা হচ্ছে গিয়ে এটার আকারের যে বিকৃতিটা সেই বিকৃতির ভ্যালুটাকে ফাইন্ড আউট করতে হবে, এটা আমার কাছে জানতে চাইছে। বিকৃতি কিভাবে বের করে? স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল দিয়ে। স্মল এল এর ভ্যালু হচ্ছে 3 ইন্টু 10⁻³ ক্যাপিটাল এল এর ভ্যালু হচ্ছে গিয়ে 0.2। তাহলে এখান থেকে লেখা যায় হচ্ছে 3 ইন্টু 10⁻³ 0.2 মানে হচ্ছে 2 ডিভাইডেড বাই 10 মানে 1/5। তাহলে উপরে এসে 5 3 এর সাথে মাল্টিপ্লাইড হবে 3 ইন্টু 10⁻³ এর সাথে, তাহলে 3 5 15 15 ইন্টু 10⁻³। ভুলেও কিন্তু কেউ কখনো বিকৃতির একক লিখবা না, কারণ বিকৃতির কিন্তু একই জাতীয় রাশির অনুপাত বিধায় এদের কিন্তু কোনো একক হয় না। তাহলে 15 ইন্টু 10⁻³ এইটাও চলে আসলো। লাস্টলি আমার কাছে যেটা চাইছে সেটা হচ্ছে 3 নাম্বার। আমার কাছে চেয়েছে হচ্ছে গিয়ে দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাঙ্ক, তার মানে ইটা, এফিসিয়েন্সি বের করতে বলছে। তাহলে এফিসিয়েন্সির ক্ষেত্রে আমাদের উপরে বসাতে, এফিসিয়েন্সির যে ইটা লিখতাম ওইটা কিন্তু এফিসিয়েন্সি না, মানে এফিসিয়েন্সির ইটা দিয়ে আমাদের হচ্ছে গিয়ে দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাঙ্ককে ডিনোট করতে হয় বা এন দিয়ে ডিনোট করতে হয়। তাহলে এফ ডিভাইডেড বাই এ স্মল এল বাই ক্যাপিটাল এল, পীড়ন বাই বিকৃতি বের করে ফেললেই রেজাল্ট চলে আসবে। এফ বাই এ হচ্ছে আমাদের 6 ইন্টু 10⁻৯, 6 ইন্টু 10⁻৯। স্মল এল বাই ক্যাপিটাল এল হচ্ছে 15 ইন্টু 10⁻³ ঠিক আছে। তাহলে 3 দিয়ে কাটাকাটি করো বা 6 দিয়ে 15কে ভাঙতে পারো, একবারে আমরা কাটাকাটি করতে পারি। তাহলে 3 দুগুণে 6 আর 15 হচ্ছে গিয়ে 3 5 15, 2 ডিভাইডেড বাই 5 ইন্টু 10⁻৯ প্লাস 3। এখন 2 ডিভাইডেড বাই 5 কত? 0.4, তাই না? 5 2 দিয়ে 5কে ভাগ করলে দশমিক, তারপর 20 হয়, 4 5 20, তো 0.4। তাহলে এখান থেকে রেজাল্ট আসবে হচ্ছে গিয়ে 0.4 ইন্টু 10⁻12। তাহলে আমাদের ইটার ভ্যালুটা আসতেছে হচ্ছে 0.4 ইন্টু 10⁻12 নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার। এই 0.4 10⁻12 কে আবার 4 ইন্টু 10⁻11ও লেখা যায়, কোনো অসুবিধা নাই। আমার রেজাল্ট মোটামুটি যেরকম আসা উচিত মোটামুটি এইভাবে লিখে দিলেই রেজাল্ট আসবে। ক্লিয়ার? নেক্সটে আসি। নেক্সটে হচ্ছে কৃতকাজ নির্ণয়ের যে ম্যাথগুলা সেগুলা। ডাব্লিউ সমান সমান হাফ ওয়াই এ স্মল এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল আর হাফ এফ এল যেটা আছে। তো একটা গ্রাফ দেওয়া আছে, এদিক বরাবর এফ, এফ এর ভ্যালু এখানে হচ্ছে গিয়ে বলে দিছে 10 নিউটন, আর এল এর ভ্যালু এখানে বলে দিছে হচ্ছে গিয়ে 3 মিটার। লেখচিত্র থেকে জিজ্ঞেস করছে কৃতকাজ নির্ণয় করো। তাহলে লেখচিত্র থেকে ডাব্লিউ সমান সমান আমরা জানি ইকুয়েশনে সরাসরি আমরা হাফ এফ এল এটা বসাইতে পারি, এবং এটা যদি আমরা বসাই তাহলে এখান থেকে হাফ ক্যাপিটাল এফ এর ভ্যালু হচ্ছে গিয়ে 10, এল এর ভ্যালু হচ্ছে গিয়ে স্মল 3। তাহলে 5 দুগুণে 10, 3 5 15, এইখান থেকে হচ্ছে গিয়ে 5 ইন্টু 3 করে আমরা সুন্দর মতো রেজাল্টটা বের করে নিয়ে আসবো। এটার রেজাল্ট আসে হচ্ছে গিয়ে 15 জুল। ঠিক আছে, তাহলে ডাব্লিউ সমান সমান হাফ এফ এল এটা বের করে আমরা ইভেনচুয়ালি রেজাল্ট বের করলাম 15 জুলে। এরপরে আসি, বলছে 10 মিটার দীর্ঘ আর 2 মিলিমিটার ব্যাসের একটা তারের এক প্রান্তে 100 কেজির ভর আমরা চাপালাম, ম্যাস বলে দেওয়া আছে, ফলে তা 0.5 মিলিমিটার প্রসারিত হয়। তাহলে স্মল এল এর ভ্যালু হচ্ছে গিয়ে 0.5 ইন্টু 10⁻³ অথবা এটাকে বলা যায় হচ্ছে 5 ইন্টু 10⁻⁻4 মিটার। ঠিক আছে, 10 মিটার দৈর্ঘ্য ক্যাপিটাল এল, 2 মিলিমিটার ব্যাস, যেহেতু ব্যাস বলে দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা রেডিয়াসটা বের করে ফেলতে পারি। রেডিয়াস হচ্ছে গিয়ে 1 মিলিমিটার, মানে হচ্ছে গিয়ে 10⁻³ মিটার। ভর চাপানো হলো, বলছে তারের মধ্যে সঞ্চিত বিভব শক্তি কত হবে এটা আমাকে ইভেনচুয়ালি বের করতে বলেছে। সো তারের মধ্যে কি পরিমাণ বিভব শক্তি সঞ্চিত হয়। আর ক্যালকুলেশনের জন্য যদি প্রশ্নে কিছু না বলে দেয় তাহলে তো জি এর মান 9.8, কোশ্চেনে যদি কিছু বলে দেওয়া থাকে তাহলেও ইভেনচুয়ালি এখান থেকে আমরা ভ্যালুটা ফাইন্ড আউট করতে পারবো আর কি। তাহলে এখান থেকে আমার বিভব শক্তি কতটুকু জমা হবে, যতটুকু কাজ করব ততটুকু। তাহলে এখান থেকে আমার আসবে হচ্ছে গিয়ে হাফ এফ এল, তাই তো? ডাব্লিউ বের করার জন্য আমাদের ইকুয়েশন আসবে হচ্ছে গিয়ে হাফ এফ এল, আর এফ কে আমরা আবার হচ্ছে গিয়ে ভেঙে একটু এমজি লিখতে পারি, যেহেতু ভর চাপাইছি সো বুঝতেই পারছি একটা ওজন কাজ করতেছে। সো এখান থেকে হচ্ছে হাফ এফ এল, এবং এফ এল এর জায়গায় আমরা হচ্ছে গিয়ে জাস্ট সিম্পলি একটা এমজি লিখে দিলেই আমার এখান থেকে রেজাল্টটা চলে আসে। এখন বাকি কাজ তুমি এখান থেকে সুন্দর মতো ভ্যালুগুলো বসায় ফেলবা। স্মল এম এর ভ্যালু হচ্ছে গিয়ে 100 কেজি, আর জি এর ভ্যালু হচ্ছে গিয়ে বলে দিয়েছে 9.8। স্মল এল এর ভ্যালু আমাদের এই যে প্রসারণটা বলে দেওয়া 5 ইন্টু 10⁻⁻4, বাস ক্যালকুলেশন করলে যা আসে। তাহলে এইখান থেকে দেখো আমাদের এখানে থাকবে হচ্ছে গিয়ে হাফ ইন্টু 10 স্কোয়ার
ইন্টু 9.8 হচ্ছে 98 ডিভাইডেড বাই 10 ইন্টু 5 ইন্টু 10 টু দি পাওয়ার -4। তাহলে 98কে 2 দিয়ে ভাগ করো 49 আসবে, আর 10 স্কোয়ার আর 10 এখানে ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এখান থেকে 10 49 5 আর থাকতেছে হচ্ছে 10 টু দি পাওয়ার -4। ঠিক আছে, 98কে 2 দিয়ে ভাগ করলাম 49, 10 স্কোয়ার আর 10 ক্যালকুলেশন করলে 10, 5 ইন্টু 10 টু দি পাওয়ার -4 থাকলো। তাহলে এখান থেকে আমার রেজাল্ট আসবে হচ্ছে গিয়ে 5 9 45 5, হাতে থাকবে 4, 4 5 20 আর 4 24, 245 ইন্টু 10 টু দি পাওয়ার -3, -4 প্লাস 10। তাহলে আমাদের বিভব শক্তির পরিমাণ হবে 245 10 টু দি পাওয়ার -3 জুল। ঠিক আছে, পিওর ক্যালকুলেশন, জাস্ট ভ্যালুগুলো আস্তে করে বসাই দিয়ে আমার ইভেনচুয়ালি এখান থেকে রেজাল্টটাকে ফাইন্ড আউট করে নিয়ে আসতে হয়। তাহলে 245 10 টু দি পাওয়ার -3 জুল, শেষ। আচ্ছা, নেক্সটে আসি। নেক্সটে বলছে পারদের আয়তন গুণাঙ্ক। পারদের আয়তন গুণাঙ্ক ক্যাপিটাল বি এর ভ্যালু বলে দিয়েছে। 2.2কে আমরা একটু ভেঙে লিখতে পারি 22 ইন্টু 10 টু দি পাওয়ার 9। 2.2 মানে 22/10, 10 একটা উপরে উঠে গেলে 10 টু দি পাওয়ার 10 - 1, তাহলে 22 10 টু দি পাওয়ার 9 নিউটন পার মিটার স্কোয়ার, দশমিক সরাই নিলাম। 1 মিটার কিউব পারদের আয়তন, তার মানে ইনিশিয়াল ভি বলে দিয়েছে, এতটুকু হ্রাস পায়। যেহেতু হ্রাস পায় বলেছে, তার মানে এইটুকু হচ্ছে আমার ডেল ভি, এই পরিমাণ হ্রাস পায়। এবং হ্রাস করতে কি পরিমাণ কাজ করতে হবে জিজ্ঞেস করছে, এবং পারদে কি পরিমাণ স্থিতিশক্তি সঞ্চিত হবে সেটা হচ্ছে আমাকে ইভেনচুয়ালি ফাইন্ড আউট করতে বলেছে আর কি। ঠিক আছে, তাহলে কি পরিমাণ কাজ করতে হবে, তাহলে একক আয়তনে আমরা ওই যে সঞ্চিত একক আয়তনে সঞ্চিত শক্তি পড়ছি, সেটাকে যদি আমরা ভলিউম বা আয়তন দিয়ে গুণ করি তাহলেই কিন্তু আমার সঞ্চিত শক্তি হয়ে যায়। এবং সঞ্চিত শক্তি যদি আমি পেয়ে যাই তাহলেই কিন্তু আমি কি পরিমাণ কাজ করব সেটা কিন্তু আমি ওখান থেকে খুব সহজে ক্যালকুলেশনটা বের করে নিয়ে আসতে পারি আর কি। ঠিক আছে, প্রসেস হচ্ছে কি ইভেনচুয়ালি এইটা। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কি পরিমাণ কাজ করব সেটা হচ্ছে সবার আগে ফাইন্ড আউট করব। তাহলে কৃতকাজের ফর্মুলাটা আগে ফেলে নিই। আমাদের 1 নাম্বার এখানে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে কি পরিমাণ কাজ করতে হবে এবং পারদে কি পরিমাণ স্থিতিশক্তি সঞ্চিত হবে। তো কাজটাই স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত হবে। বেসিক্যালি এখানে দুইটা কোশ্চেন, বাট অ্যান্সার কিন্তু সেম। এবার তাহলে আমরা প্রথমে 1 নাম্বার কাজ করি, এবং প্রথমে আমরা 1 আর 2 না লিখে আমরা সরাসরি এই ব্যাপারটাই হচ্ছে কি আগে লিখে রাখি যে এখানে যতটুকু কাজ করতে হবে সেটাই ওর মধ্যে কি হিসেবে জমা হবে, স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত হবে। আমি যতটুকু কাজ করব সেটাই ওর মধ্যে স্থিতিশক্তি হিসেবে কি হবে, সঞ্চিত হবে। এটা হচ্ছে 1 নম্বর কথা। সো আমি কাজ বের করতে পারলেই আমার পারদে কতটুকু স্থিতিশক্তি সরাসরি সেম অ্যান্সার দিয়ে ব্যাখ্যা করা যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমার এখান থেকে কাজ ডাব্লিউ বের করতে হবে। তো যদি বের করতে হয় তাহলে আমরা স্থিতিশক্তি কতটুকু আসতেছে ইপি সেটা দিয়ে হচ্ছে মান বের করতে পারি। তাহলে আমরা এখান থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে ইপিকে আমরা একটা ভলিউম দিয়ে ডিভাইড করতে পারি, আবার এই পাশে হচ্ছে একটা ভলিউম দিয়ে গুণ করতে পারি। অসুবিধা তো নাই, তাই না? ভলিউম ভলিউম কাটা যাবে, আবার পটেনশিয়াল এনার্জি আসবে, পটেনশিয়াল এনার্জি আসলে কাজ আসবে। সো কাজ আর শক্তি একই। তো ইপি ডিভাইডেড বাই ভি, এটার মানে কি? এটা মানে হচ্ছে কি একক আয়তনে সঞ্চিত শক্তি। ইপি ডিভাইডেড বাই ভি, ভলিউম দিয়ে ভাগ করা মানে হচ্ছে আমরা এইখান থেকে পাই একক আয়তনে সঞ্চিত শক্তি ইনটু তার সাথে আবার এখানে ক্যাপিটাল একটা ভি আছে, সেটা হচ্ছে কি আমাদের আয়তন। এইটা লেখার উদ্দেশ্য কি, একক আয়তনে সঞ্চিত শক্তিকে আবার আমরা একটা সুন্দর ফর্মুলা দিয়ে লিখতে পারি, সেটা হচ্ছে হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি, তাই না? বইয়ে পড়ছি একক আয়তনে সঞ্চিত শক্তির ফর্মুলা হচ্ছে হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি। ওকে আনার জন্যে আমি এখানে একক আয়তনে সঞ্চিত শক্তিটা নিলাম, তাই পটেনশিয়াল এনার্জিকে ভি দিয়ে ভাগ করলাম, ওখানে আবার সেম রেজাল্ট রাখার জন্য ভি দিয়ে গুণ করে দিলাম। তাহলে হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি, তার সাথে এখানে যে ভলিউম ক্যাপিটাল ভি ছিল সেই আয়তনকে আমরা এখানে নিয়ে গুণ করে দিব, বাস। তাহলে হাফ পীড়নের ইকুয়েশন কি? পীড়নের ইকুয়েশন হচ্ছে এফ ডিভাইডেড বাই এ ইনটু বিকৃতির ইকুয়েশন কি? বিকৃতির ইকুয়েশন হচ্ছে ডেল্টা ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি ইনটু আয়তন কি? আয়তন হচ্ছে গিয়ে ক্যাপিটাল ভি। তো ক্যাপিটাল ভি সুন্দর মতো কাটা চলে যাবে।
তাহলে হাফ এফ ডিভাইডেড বাই এ ইন্টু ডেল্টা ভি আসলো। এখন কথা হচ্ছে আমি এফ বাই এ তো জানি না, ক্যাপিটাল বিটা জানি। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা কি করতে পারি, প্রথম কাজ এই ভি আর এই ভিকে ক্যান্সেল আউট করে ফেলতে পারি। আচ্ছা, নেক্সট লাইনে আমরা হচ্ছে গিয়ে এইখানে লিখতে পারি হাফ ইন্টু এফ ডিভাইডেড বাই এ কে আমরা একটু কনভার্ট করে নিয়ে আসি। আমরা ক্যাপিটাল বি সমান সমান জানতাম হচ্ছে এফ বাই এ ডেল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি। তাহলে সেই ক্ষেত্রে এফ ডিভাইডেড বাই এ কি হবে, ক্যাপিটাল বি এর সাথে এটা গুণ হবে, তাহলে ক্যাপিটাল বি গুণ ডেল্টা ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি এমন আসবে। এফ বাই এর জায়গায় তাহলে আমরা ক্যাপিটাল বি লিখতে পারি, তার সাথে হচ্ছে ডেল্টা ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি এটাকে বসাইতে পারি। আর ওই পাশে কিন্তু ভি ভি কাটাকাটি যাওয়ার পরে আবার একটা ছোট্ট ডেল্টা ভি বসে আছে সকাল থেকে, ওর মতো এখানে থাকলো। তাহলে ডেল ভি সুন্দর গুণ হয়ে যাবে। আমাদের এইখান থেকে আমরা যে ডাব্লিউটা বের করতে চাচ্ছি সেই ডাব্লিউটা এখন তাহলে আমরা পটেনশিয়াল এনার্জি হিসেবে পেতে চাই, এবং পেতে গেলে আমাদের এখান থেকে ভ্যালুগুলোকে বসানো লাগবে। হাফ ইন্টু ক্যাপিটাল বি এর ভ্যালু 22 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 22 ইন্টু 10 টু দি পাওয়ার 9 মাল্টিপ্লাইড বাই ডেল ভি ডিভাইডেড বাই ভি। তো ডেল ভি এখানে কি হচ্ছে, স্কোয়ার হয়ে যাচ্ছে। আর একটু ভেঙে লিখি, হাফ ইন্টু ক্যাপিটাল বি ইন্টু ডেল্টা ভি স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি এরকম থাকতেছে। তাহলে হাফ ইন্টু ক্যাপিটাল বি ইন্টু ডেল্টা ভি এর স্কোয়ার, ডেল্টা ভি এর ভ্যালু কত, 2 ইন্টু 10 টু দি পাওয়ার -6, 2 ইন্টু 10 টু দি পাওয়ার -6 স্কোয়ার। নিচে থাকবে হচ্ছে ইনিশিয়াল ভলিউম কত, 1 মিটার কিউব। ওটা লিখা না লিখা একই জিনিস। 22কে 2 দিয়ে ভাগ করব, আসবে হচ্ছে 11, 10 টু দি পাওয়ার 9 থাকবে, 2 স্কোয়ার হয়ে বের হয়ে আসবে 4, 10 টু দি পাওয়ার -6 স্কোয়ার হয়ে আসবে 10 টু দি পাওয়ার -12। তাহলে এখান থেকে আমার 4 11 রেজাল্ট আসতেছে হচ্ছে 44, 44, 10 টু দি পাওয়ার -12 প্লাস 9 মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -3, 44 ইন্টু 10 টু দি পাওয়ার -3 জুল। একটা অ্যান্সার বের করলাম, একটা অ্যান্সারে আমরা এখান থেকে এনার্জির ভ্যালুটাও পেয়ে গেলাম, একটা অ্যান্সারে আমরা এখান থেকে পটেনশিয়াল এনার্জির যে ভ্যালুটা আছে সেটাও কিন্তু ইভেনচুয়ালি ফাইন্ড আউট করতে পারলাম। ঠিক আছে, এক ইকুয়েশনেই দুইটার অ্যান্সার ডান। সো দুইটার অ্যান্সার সেম। নেক্সট হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের লাস্টের যে টপিকটা, সেটা হচ্ছে পয়সনের অনুপাত। 2 মিটার লম্বা, তার মানে ক্যাপিটাল এল বলা, 1 মিলিমিটার ব্যাস বিশিষ্ট। তাহলে এখান থেকে আমরা ডি এর ভ্যালুটা জানি, এবং এইখান থেকে আমরা চাইলে রেডিয়াসটা বের করে নিতে পারবো। আমাদের বলেছে ব্যাস কতটুকু হ্রাস পাবে, তার মানে আমাদের ডেল্টা ডি এর ভ্যালু কত হবে এটা বের করতে বলেছে। সিগমার ভ্যালু বলে দেওয়া আছে 0.25। সো সিগমাকে একটু ছোট করে নেওয়া যায়, 0.25 মানে হচ্ছে 25/100, দ্যাট মিনস 1 ডিভাইডেড বাই 4। আর 0.05 সেন্টিমিটার, একটা মিটার একটা মিলিমিটার ঝামেলা না। তাহলে আমরা ডি এর মান, এটা যদি লম্বা মিটারে রাখি এটাকেও মিটারে কনভার্ট করতে হবে। তাহলে স্মল এল ইজ ইকুয়ালস টু 0.05 সেন্টিমিটার আছে। সো 0.05 ইন্টু 10 টু দি পাওয়ার -2, অর এটাকে লেখা যায় 5 ডিভাইডেড বাই 100 ইন্টু 10 টু দি পাওয়ার -2, অর এটাকে বলা যায় 5 ইন্টু 10 টু দি পাওয়ার -4 মিটার। তাহলে মিটারে কনভার্ট করলাম, সিগমা আছে। এটা যদি মিলিমিটারে রাখি আমাদের ব্যাস কতটুকু হ্রাস পাবে ওটা রেজাল্টও মিলিমিটারে আসবে, অসুবিধা নেই। তাহলে সিগমা ইজ ইকুয়ালস টু এল ডেল আর ডিভাইডেড বাই আর ডেল এল, এরকম একটা ফর্মুলা পড়েছিলাম। তাহলে সিগমা ইজ ইকুয়ালস টু এল ডেল ডি ডিভাইডেড বাই ডি ডেল এল, এরকম একটা ইকুয়েশন আমাদের কাছে আসে। তো এটাকে তোমরা স্মল এল ধরতে পারো, এটাকে তোমরা ডেল এল ধরতে পারো, তোমাদের ইচ্ছা। আমরা হচ্ছে ফর্মুলায় মিলানোর জন্য বা ফর্মুলায় বসানোর জন্য এটার পরিবর্তন বা দৈর্ঘ্য বৃদ্ধি যেটা, এটাকে ডেল্টা এল ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা এখান থেকে ব্যাস কতটুকু হ্রাস পাবে এটা হচ্ছে আমার কাছে জিজ্ঞেস করছে। তো এই ডেল্টা ডি হচ্ছে আমাকে এখান থেকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে ডেল্টা ডি যদি বের করতে যাই, সিগমা ডি ডেল্টা এল, এটাকে ভাগ করতে হবে হচ্ছে ক্যাপিটাল এল দিয়ে। সব ভ্যালু আমার জানা আছে, সুন্দর মতো মানগুলো বসাই দিব, রেজাল্ট চলে আসবে। সিগমার ভ্যালু হচ্ছে 1/4, তাহলে এখানে 1/4 থাকলো। স্মল ডি এর ভ্যালু হচ্ছে 1 মিলিমিটার, এইটাকে আমরা কনভার্ট করব না, এটা 1 1ই থাকবে।
তাহলে এটা 1 1ই থাকলো। ডেল্টা এল এর ভ্যালু ওই যে ওখানে কনভার্ট করা আছে 5 × 10⁻⁻4 মিটার। নিচে ক্যাপিটাল এল এর ভ্যালু হচ্ছে 2 মিটার। মিটার কাটা যাবে, এইটার একক যা থাকবে ডেল্টা ডি এর ভ্যালু সেটাই আসবে। তাহলে এখান থেকে ডেল্টা ডি আসলো। তাহলে এখান থেকে কি আসতেছে আমার 5 আর 4 দুগুণে 8। তাহলে এখান থেকে ডেল্টা স্মল ডি এটার ভ্যালু আসতেছে হচ্ছে 5/8 মাল্টিপ্লাইড বাই 10⁻⁻4। তাহলে 8 0 5 দিয়ে ডিভাইড করলে ভাগ হয় না, তো 0 নিতে হয় 50। 6 8 48, তারপর থাকবে 20, 8 দুগুণে 16 থাকবে 40, 5 8 40, 0.625। মানে এক্স্যাক্টলি আমরা যদি 8কে 5 দিয়ে ডিভাইড 5কে 8 দিয়ে ডিভাইড করতে যাই তাহলে 0.50, 6 8 48, তারপর থাকবে 20, 8 দুগুণে 16, তারপর থাকবে 40, 5 8 40। সো এক্স্যাক্টলি হচ্ছে আমার এখান থেকে 0.625 চলে আসে। তাহলে 0.625 10⁻⁻4 এইটা আমার কিসের ভ্যালু আসলো? ডেল্টা ডি এর ভ্যালু। যেহেতু ডিটা আমি মিলিমিটারে বসিয়েছি তাই এইটার অ্যান্সারও কিন্তু আমার কিসে আসবে? মিলিমিটারে আসবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ফাইনাল অ্যান্সার যেহেতু বের করে ফেললাম, এখানে আমরা একটা সুতরাং দিয়ে দিই। তাহলে 0.625 × 10⁻⁻4 মিলিমিটার, সরাসরি মিলিমিটারে ভ্যালুটা আনলাম। এরপর তুমি আবার মিলিমিটারকে -3 দিয়ে গুণ করে -7 নিতে পারো, সো তখন আবার মিটারে অ্যান্সার আসবে। কোনো একটা পার্কের একটা দোলনায় দোলনায় ঝুলতে লোহার তার ব্যবহার করা হয়েছে। ভালো কথা। কয়েকজন ছেলে মেয়ে দোলনায় যখন দোল খাচ্ছিল, এক বাচ্চার অভিভাবক লক্ষ্য করলো যে ঝুলন তার 1 মিটার থেকে বৃদ্ধি পেয়ে 1.01 মিটার হয়েছে বলতে আমাদের স্মল এল এর ভ্যালুটা কিন্তু বের করে নিতে হবে 1.01 থেকে এই 1 মিটারকে বিয়োগ করে। এটা আদিতে ক্যাপিটাল এল ছিল, তাহলে এখান থেকে আসবে হচ্ছে 0.01 মিটার। 0.01 মিটার মানে 1/100, সো 10⁻⁻2 মিটার। আর তারটার ব্যাস হ্রাস পেয়েছে এটাও দেখলো। সো পয়সনের অনুপাত হচ্ছে 0.2, মানে সিগমার ভ্যালু বলে দিছে 2/10, মানে হলো গিয়ে আমার 1/5। দোলনার তারের ব্যাস কতখানি হ্রাস পায়, আমাকে এই ডেল্টা ডি কত হবে সেটা হচ্ছে ইভেনচুয়ালি ফাইন্ড আউট করতে বলেছে আর কি। ঠিক আছে, খুব ভালো কথা। যেহেতু সিগমা জানি, তো সিগমা জানলে তো অঙ্ক করা ইজি। আমাদের এল ডেল্টা ডি ডিভাইডেড বাই ডি ডেল্টা এল, এইখান থেকে আমরা ভ্যালু বের করতে পারবো, মানে স্মল এল আর কি। তাহলে এখান থেকে এল ডেল্টা ডি ডিভাইডেড বাই ডি ইন্টু স্মল এল এভাবে লিখলে হবে। স্মল এল এর ভ্যালু আমরা 0.01 মিটার, পরিবর্তন কতটুকু সেটা বের করে নিছি। 0.01কে 1/100 লেখা যায়, সো 10⁻²। এখন হচ্ছে গিয়ে আমরা এখান থেকে ডেল্টা ডি ডিভাইডেড বাই ডি এই ভ্যালুটা বের করতে চাই। ডেল্টা ডি ডিভাইডেড বাই ডি এই ভ্যালুটা হচ্ছে গিয়ে এখান থেকে ফাইন্ড আউট করতে চাই। তাহলে ডেল ডি বাই ডি যদি রেখে দেই, ওই পাশে সিগমার সাথে গুণ হবে স্মল এল, ভাগ হবে হচ্ছে ক্যাপিটাল এল। তাহলে সিগমার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে 1/5। স্মল এল এর ভ্যালু হচ্ছে গিয়ে 10⁻⁻2, ক্যাপিটাল এল এর ভ্যালু হচ্ছে 1 মিটার, না লিখলেও হইতো। ঠিক আছে, তার মানে আমাদের ডেল্টা ডি এইটার ভ্যালু আসতেছে হচ্ছে কত? 1/10²কে নিচে নিয়ে আসো, 10⁻² হয়ে যাবে। তাহলে 1/500, 1/500 ইন্টু ইনিশিয়ালি যে আমার স্মল ডি ছিল সেই স্মল ডি এর সাথে আমরা হচ্ছে এখানে এটাকে মাল্টিপ্লাই করে দিলাম। ঠিক আছে, এরকম রাখলেও হয়। আবার বলেছে দোলনার তারের ব্যাস কতখানি হ্রাস পায়, তাহলে আমরা পরিবর্তন তো বের করে ফেললাম, এতখানি পরিমাণ হ্রাস পাবে, এটা একটা অ্যান্সার। যদি পার্সেন্টেজে বের করতে বলে তাহলে এটাকে আবার হচ্ছে আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে আমাদের 1/5% অথবা কত 0.02%-এর মতো হচ্ছে গিয়ে বৃদ্ধি আসবে আর কি। তাহলে দুইভাবেই আমার অ্যান্সারটা বের করা যাবে। আমার ইভেনচুয়ালি রেজাল্ট কিভাবে করে বের করব সেটা হচ্ছে গিয়ে দেখার বিষয়। তাহলে ডেল্টা ডি হচ্ছে 1/500 ডি। আমি যদি ইনিশিয়াল ডায়ামিটার তো প্রশ্নে বলে দেয় নাই, তো ওই ডায়ামিটারের 500 ভাগের 1 ভাগ এভাবেও রাখতে পারি। অর আমরা হচ্ছে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে গিয়ে ডেল্টা ডি এর ভ্যালুটাকে আমরা পার্সেন্টেজে কনভার্ট করতে পারি, d/500 ইন্টু 100%। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে 1/5% অফ ইনিশিয়াল যে ডি ছিল, মানে আদিতে যেই ব্যাস ছিল ডি সেটার। তাহলে সেই ক্ষেত্রে আমরা ডেল্টা ডি এটাকে বলতে পারি হচ্ছে
1/5 মানে হচ্ছে 5.10 আসবে, 5 দুগুণে 10, সো 0.2% অফ ইনিশিয়ালি যে ডি ছিল সেটা। এটাও একটা অ্যান্সার হইতে পারে। এভাবে পার্সেন্টেজেও অ্যান্সার করা যায়, আবার পার্সেন্টেজ ছাড়াও অ্যান্সার করা যায়, যেটা তোমার জন্য বেটার মনে হয় আর কি, সেভাবে করে তুমি অ্যান্সার দিবা। ঠিক আছে, এবার আসো আরেকটা ম্যাথ এখানে বলে দিছে। এখানে বলা আছে হচ্ছে গিয়ে 5 বল প্রয়োগে কোনো সিলিন্ডার আকৃতির বস্তুর আয়তন অপরিবর্তিত থাকলে এর পয়সনের অনুপাতের মানটা আমাকে বের করতে হবে। বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করে সিলিন্ডার আকৃতির বস্তু, কেমন আকৃতির? সিলিন্ডার। যেহেতু সিলিন্ডার আকৃতির বস্তুতে আমরা বল প্রয়োগ করলাম এবং বল প্রয়োগে এটার আকৃতির কোনো পরিবর্তন হইল না, তাহলে সিলিন্ডারের ভলিউমের ক্ষেত্রে আমরা ফর্মুলা জানি, সিলিন্ডারের ভলিউম হচ্ছে পাই আর স্কোয়ার স্মল এল, যেটাতে বল প্রয়োগ করলে রেডিয়াসেও চেঞ্জ আসে, দৈর্ঘ্যও চেঞ্জ আসে। ঠিক আছে, তাহলে এইখান থেকে পাই আর স্কোয়ার এল, এই পাই হচ্ছে গিয়ে আমাদের জন্য কনস্ট্যান্ট, স্মল এল যেটা এটা হচ্ছে গিয়ে ভ্যারিয়েবল বা চেঞ্জিং, এটাকে আমরা বলতে পারি হচ্ছে এটা একটা ভ্যারিয়েবল। আবার এই যেখানে স্মল আর আছে, এই স্মল আরও কিন্তু একটা ভ্যারিয়েবল। ঠিক আছে, তাহলে আমাদের যে ইকুয়েশনটা আছে, ইকুয়েশনটাকে আমরা একটা কাজ করি, ইকুয়েশনটাকে আমরা হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়েশন করি। তাহলে ডিফারেন্সিয়েশন করলে আমাদের এখান থেকে আসবে হচ্ছে গিয়ে ডিভি, আর এখান থেকে প্রথমে আমরা পাই আর স্কোয়ার ডিফারেন্সিয়েশন করব, পাই আর স্কোয়ারকে ঠিক রেখে এল এর ডিফারেন্সিয়েশন আসবে হচ্ছে গিয়ে 2l dl, প্লাস আরেকবার আমরা পাই আর এল কে ঠিক রাখবো, আর স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করব হচ্ছে গিয়ে 2r dr। ঠিক আছে, 2l না তো, এল এর ডিফারেন্সিয়েশন আসবে হচ্ছে গিয়ে dl, পাই আর স্কোয়ার, এল এর ডিফারেন্সিয়েশন সিম্পলি আসবে হচ্ছে গিয়ে dl, কারণ এল এর উপরে তো কোনো পাওয়ার নাই। আর পাই এল কে যদি রেখে দিই, আর এর উপরে স্কোয়ার পাওয়ার থাকার জন্য 2r dr, এরকম একটা ইকুয়েশন আসবে। তাহলে ডিভি আমাদের ইকুয়েশন আসবে হচ্ছে গিয়ে এরকম। তো ডিভির ইকুয়েশন যদি আমাদের এরকম আসে, সেই ক্ষেত্রে আমরা এখন ডিভিকে ভি দিয়ে ডিভাইড করে ফেলি, দেখি কি আসে, 2r dr এরকম আসলো। তাহলে এখন যদি আমি ডিভিকে ভি দিয়ে ডিভাইড করি, আমাদের ভি এর ইকুয়েশন জানা আছে, তাহলে এটা হবে হচ্ছে গিয়ে পাই আর স্কোয়ার স্মল ডি ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার স্মল এল, যদি ভাগ করি আর কি, প্লাস এখানে হচ্ছে আমরা লিখতে পারি 2 পাই আর এল dr, নিচে এটাকে ভাগ করব হচ্ছে গিয়ে পাই আর স্কোয়ার এল, এরকম স্মল এল দিয়ে আমরা এটাকে হচ্ছে গিয়ে ডিভাইড করে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে যদি এখন ডিভাইড করি, তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, পাই আর স্কোয়ার ডিএল, তো এটা পাই আর স্কোয়ার ডিএল, পাই আর স্কোয়ার ডিএল, তাহলে পাই আর স্কোয়ার ডিএল, পাই আর স্কোয়ার এল সব কাটাকাটি চলে যাবে। তাহলে এইখান থেকে আমার ইভেনচুয়ালি থাকতেছে হচ্ছে ডিভি ডিভাইডেড বাই ভি ইজ ইকুয়ালস টু ডিএল ডিভাইডেড বাই স্মল এল প্লাস পাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে কি হচ্ছে, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, পাই এল রাখলাম 2r dr, তাহলে এটাকে সাজায় লিখলে হয় হচ্ছে 2 পাই আর এল dr। তাহলে এই পাই পাই ক্যান্সেল আউট হয়ে যাবে, আর আর ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে এখানে থাকতেছে হচ্ছে এল এল ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে এখানে থাকতেছে হচ্ছে 2 dr, নিচে থাকতেছে হচ্ছে একটা আর। তাহলে এই জিনিসটাকে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে ডিএল ডিভাইডেড বাই স্মল এল প্লাস 2 ইন্টু dr ডিভাইডেড বাই স্মল আর। এবার আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে ডিএল বাই এল আছে না, এই ডিএল বাই এল দিয়ে বোথ সাইড ডিভাইড করে দিব। তার আগে আমাকে আরেকটা জিনিস যেটা বোঝা লাগবে, ডিভি বাই ভি কিন্তু 0। আকৃতির বস্তুর আয়তন অপরিবর্তিত থাকে, আয়তন অপরিবর্তিত মানে ডিভি ডিভাইডেড বাই ভি, অথবা হচ্ছে আয়তনের পরিবর্তন ডিভাইডেড বাই আদি আয়তন, এই মানটা হয়ে যাবে হচ্ছে 0। যেহেতু আয়তনের পরিবর্তন হয় না, বাম পক্ষ চলে আসবে 0। তাহলে 0 ইজ ইকুয়ালস টু ডিএল ডিভাইডেড বাই এল প্লাস 2 ইন্টু dr ডিভাইডেড বাই আর, এভাবে লেখা যাবে। এবার তাহলে ডিএল বাই এল দিয়ে আমরা বোথ সাইডকে ভাগ করে দিই, মানে 0কে আমরা ডিভাইড করে দিব হচ্ছে গিয়ে ডিএল ডিভাইডেড বাই স্মল এল দিয়ে, প্লাস 2 ইন্টু এই যে dr বাই আর আছে, এটাকে হচ্ছে গিয়ে আমরা আরেকবার dr ডিভাইডেড বাই আর, এটাকেও আমরা ভাগ করে দিব হচ্ছে গিয়ে ডিএল ডিভাইডেড বাই স্মল এল দিয়ে। ঠিক আছে, 0কে আমরা ভাগ করে দিলাম ডিএল ডিভাইডেড বাই স্মল এল, এই ইকুয়েশন আসলো। 0কে আমরা ডিএল ডিভাইডেড বাই এল দিয়ে ভাগ করলাম, ভাগ করার পরে এই পাশে আসি, এখানে তো আমাদের ইকুয়াল সাইন আছে, ইকুয়াল সাইনের পরে এখানে আছে হচ্ছে গিয়ে ডিএল ডিভাইডেড বাই স্মল এল, এটাকে আমরা ভাগ করি হচ্ছে ডিএল ডিভাইডেড বাই স্মল এল দিয়ে, প্লাস 2 থাকলো ডিআর বাই আর, এটাও থাকলো ডিআর বাই আর, এটাকেও আমরা ডিভাইড করব হচ্ছে গিয়ে আবারও ডিএল ডিভাইডেড বাই এল, মানে উভয় পক্ষ
ডিএল বাই এল দিয়ে ডিভাইড করে দিলাম। তো 0 দিয়ে যাকেই ভাগ করি না কেন এখান থেকে রেজাল্ট আসবে হচ্ছে গিয়ে 0। ডিএল বাই এল এটার জন্য আসবে হচ্ছে গিয়ে 1 প্লাস এইখানে থাকবে হচ্ছে 2। এইটাকে মনে পড়ে ডিআর বাই আর মানে পার্শ্ব বিকৃতি, ডিএল বাই এল হচ্ছে গিয়ে দৈর্ঘ্য বিকৃতি। তাহলে পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি এই অংশটুককে আমরা বলতে পারি হচ্ছে মাইনাস সিগমা। কারণ সিগমার ইকুয়েশন যখন আমরা পড়েছিলাম তখন দেখেছিলাম একটা মাইনাস আসে বিকৃতির পরিবর্তনের জন্য। সো এইখান থেকে আমরা জানি এইটার জন্য আসে হচ্ছে গিয়ে পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে পার্শ্ব বিকৃতি দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটা ধ্রুব সংখ্যা হয়। তাহলে মাইনাস পার্শ্ব বিকৃতি হচ্ছে গিয়ে ডেল আর বাই আর, দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে গিয়ে আমাদের ডেল এল ডিভাইডেড বাই এল। তো এটা দিয়ে আমরা সিগমাকে হচ্ছে গিয়ে ফর্মুলেট করতে পারি। তাহলে ডেল আর বা ডিআর যেটাই বলি পরিবর্তন, ডিআর বাই আর ডিএল বাই এল, এটা হচ্ছে মাইনাস সিগমা। মাইনাস সিগমাকে নিয়ে আমরা এখানে বসাবো, তাহলে এখান থেকে আসবে হচ্ছে মাইনাস সিগমা। তাহলে ইকুয়েশনটা কেমন দাঁড়াচ্ছে? ইকুয়েশনের লাস্ট লাইনটা তাহলে আসতেছে হচ্ছে 0 ইজ ইকুয়ালস টু 1 মাইনাস 2 সিগমা। তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে বলা যায় 2 সিগমা ইজ ইকুয়ালস টু 1, এবং 2 সিগমা যদি ইকুয়ালস টু 1 হয় তাহলে সিগমার ভ্যালু চলে আসবে হচ্ছে হাফ। সিগমার কিন্তু কোনো একক নাই, সো আমাকে জাস্ট পয়সনের অনুপাত বের করতে বলছে। সো সিগমার ভ্যালুটা এখান থেকে হাফ নিয়ে আসলেই হবে। ঠিক আছে, তাহলে আশা করছি এই পর্যন্ত ম্যাথগুলো মোটামুটি বোঝানো গেছে। চ্যাপ্টার 7-এর কিন্তু আমাদের কার্টেইল একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারে কিন্তু পয়সনের অনুপাত পর্যন্ত আছে, এরপর থেকে আর কিছু নাই। সো খুবই ছোট অংশ, সেই ছোট অংশের প্রত্যেকটা টপিক পীড়ন বিকৃতি, ইয়ং গুণাঙ্ক, বায়তন বিকৃতি অথবা হচ্ছে কৃন্তন বিকৃতি, কৃতকাজ, পয়সন, এই কয়েকটা টপিকের উপরে যে ম্যাথগুলো আসার দরকার রিটেনে সেগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সবাই মোটামুটি বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সামনে আবার অন্য ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।